তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি যেহেতু আমরা লাইভ হয়েছি। হ্যাঁ, শুরু করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার সাবরিনা সাইদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। আজকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমির সৌজন্যে পলিসি ডায়ালগ অফ হেলথ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েবিনার সিরিজের পঞ্চম পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সাইকিয়াট্রি। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর এমডি মহিদুর রহমান, প্রিন্সিপাল অফ যশোর মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। আমাদের সাথে আরো আছেন ডক্টর এম তাসদিক হাসান, রিসার্চ অ্যাসোসিয়েট, ইউনিভার্সিটি অফ লিভারপুল। এবং আমাদের সাথে আরো রয়েছেন মুশফিকুর রহমান, স্টুডেন্ট অফ সেন্ট জোসেফ কলেজ। হি ইজ এ কোভিড-19 সার্ভাইভার। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা জগতের পথিকৃতদের থেকে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে মতামত জানতে চাওয়া এবং সেই সাথে এই স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার স্বত্বভোগী অর্থাৎ একজন রোগীর দৃষ্টিকোণ থেকে তাদের সুবিধা ও অসুবিধা সমূহ তুলে ধরা। 2018-19 সালে এক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় 19% এবং শিশুদের মধ্যে প্রায় 13% মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু তাদের মধ্যে 92%ই চিকিৎসা গ্রহণ করছে না। উপরন্তু করোনা পরিস্থিতিতে জনসাধারণের আতঙ্ক ও মানসিক অবসাদের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় মানুষের মাঝে চিকিৎসা নেওয়ার প্রবণতা যেমন ক্ষীণ, তেমনি জনসংখ্যার অনুপাতে মানসিক চিকিৎসক ও হাসপাতালের সংখ্যাও অপ্রতুল। বর্তমানে বাংলাদেশে সাইকিয়াট্রিস্টের সংখ্যা মাত্র 260। তাই আমরা এখন প্রফেসর ডক্টর এমডি মহিদুর রহমান স্যারের কাছে জানতে চাইবো যে জনসংখ্যার অনুপাতে মানসিক চিকিৎসকদের রেশিও এত কম হওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন স্যার? ডক্টর এমডি মহিদুর রহমান স্যার। জি, থ্যাংক ইউ সাবরিনা, সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি প্রথমে বলতে চাই, আমি তো আসলে প্রায় 24 বছরের অধিক কাল যাবৎ শিক্ষকতা পেশায় আছি মেডিকেল কলেজগুলোতে, বিভিন্ন মেডিকেল কলেজে। তা আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের প্রত্যেক ইয়ারে কিন্তু জিজ্ঞাসা করি যে তুমি কোন সাবজেক্ট পড়তে চাও, তুমি কোন সাবজেক্ট পড়তে চাও। তো অধিকাংশই কিন্তু তারা 3টা সাবজেক্টের কথা বলে, একটা মেডিসিন, একটা সার্জারি, একটা গাইনি। কিন্তু কখনো কিন্তু তারা সাইকিয়াট্রির কথা বলে না, কিংবা বেসিক সায়েন্স যেগুলো আছে, আমি যেমন বেসিক সায়েন্স, এগুলোর কথা কিন্তু কখনো বলে না। অর্থাৎ ছাত্রছাত্রী যারা ভর্তি হয় মেডিকেল কলেজগুলোতে, তারা প্রিফিক্স একটা আইডিয়া নিয়ে ভর্তি হয় যে আমরা ডাক্তার হবো, এবং ডাক্তার মানে হচ্ছে সার্জারি, মেডিসিন, গাইনি, এরা হচ্ছে ডাক্তার। তারা মনে করে আর কি, যেহেতু সমাজে তারা এসব ডাক্তারদেরকে বেশি দেখে এবং তাদের দ্বারা অনুপ্রাণিত হয় ডাক্তার হওয়ার জন্য। এখন এছাড়াও প্রথম যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে যারা ভর্তি হচ্ছে ডাক্তারকে, তারা আসলে প্রিফিক্স একটা আইডিয়া নিয়ে ভর্তি হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন সাবজেক্টে যখন তারা পড়াশোনা করে, এখানে তো অনেকগুলো সাবজেক্ট আছে, পড়াশোনা করে এবং বিভিন্ন ইন্টার্নশিপে যখন ইন্টার্নশিপ করে, তখন তারা নিজেদের মতো করে আসলে সাবজেক্ট চুজ করে নেয় যে তার কাছে ভালো লাগে। তবে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিতে আসলে আমাদের এমবিবিএস কোর্সে কিন্তু প্লেসমেন্ট খুব অল্প সময়ের জন্য হয়, সেখানে কিন্তু ওরিয়েন্টেশন অনেক বেশি হয় না। এছাড়াও আরেকটা সমস্যা হলো যে এই সাইকিয়াট্রিকের যে রোগীগুলো, সেগুলো কিন্তু হসপিটালে যেগুলো আমরা ভর্তি করি এবং চিকিৎসা করি, সেগুলো বেশিরভাগই দেখা যায় শিকল দিয়ে বাঁধা থাকে, এবং ছাত্রছাত্রীরা কিন্তু ওইগুলি দেখে যে এখানে শিকল দিয়ে সব সাইকিয়াট্রিক রোগগুলো সব শিকল দিয়ে বাঁধা। আর এছাড়াও যে সাইকিয়াট্রিক রোগ আছে, এটা সম্বন্ধে তাদের আইডিয়া নাই। তারা মনে করে এই সাবজেক্টে আসলে এইসব শিকল দিয়ে বাঁধা রোগীদের আমার চিকিৎসা করতে হবে, এবং তারা অনেক সময় কিন্তু ডাক্তারদেরকে মারতেও আসে। আমরা যখন ছাত্র ছিলাম দেখতাম যে আমাদেরকে মারতেও আসতো ওই শিকল দিয়ে বাঁধা রোগীগুলো, এবং তাদেরকে ম্যানেজ করা অনেক কঠিন। তো যার ফলে কিন্তু যারা মেডিকেল কলেজে পড়তে আসে, তারা কিন্তু কিছুটা হলেও এই ব্যাপারে অনেকটা উৎসাহ হারিয়ে ফেলে সাইকিয়াট্রির উপর পড়ার ব্যাপারে। তবে তারপরেও যারা, আমার মনে হয় 260 জনের কথা বললেন, তাদের আমার মনে হয় যে এই 260 জনের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা ইচ্ছা করে ক্যারিয়ার সাইকিয়াট্রিতে নিয়েছে। বেশিরভাগই হয়তো বা অন্য সাবজেক্টে তারা চেষ্টা করেছে, বা মেডিসিন, সার্জারি, গাইনি, ব্যালার সাবজেক্টে চেষ্টা করেছে, অন্য কোনো সাবজেক্টে, কিন্তু সেটা হয়নি। সাইকিয়াট্রিতে পরে ভাবছে যে আমি সাইকিয়াট্রিতে পরীক্ষা দিয়ে দিই, সাইকিয়াট্রিতে হয়ে গেছে এবং তারা পরবর্তী ক্যারিয়ারটা সেখানে করেছে। এইটা একটা কারণ আমার কাছে মনে হয়। আরেকটা হচ্ছে যে ওই আমরা কিন্তু ওই ছোটকাল থেকে শুনি যে পাগলের ডাক্তার, যারা সাইকিয়াট্রি চিকিৎসা করে তারা কিন্তু পাগলের ডাক্তার। এই যে পাগলের ডাক্তার শব্দটা কিন্তু আসলে একটা মানে খারাপ জিনিস আমার কাছে মনে হয়, যেটা দিয়ে আমাদেরকে
নিরুৎসাহিত করে। ডাক্তার যারা হয়, যারা ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রী আছে, তাদেরকে মনে হয় এই শব্দটা নিরুৎসাহিত করে। তো এইটাকে যদি কোনো পরিবর্তন করা যায়, মানসিক রোগী ডাক্তার, জনগণকে আসলে মোটিভেট করতে হবে। এই শব্দটা ব্যবহার করে কিন্তু জনগণ, আমরা ডাক্তাররা ব্যবহার করি না। এই জনগণকে আসলে মোটিভেট করা দরকার আছে এখানে, যে জনগণ এই শব্দটা যেন জনগণের মুখ থেকে অন্যভাবে আসে, অর্থাৎ মানসিক রোগী ডাক্তার এবং মানসিক রোগ যে কোনো পাগল না, এইটা আসলে জনগণকে মোটিভেট করতে হবে এবং জনগণের মাঝে এই শব্দটা আসলে আমার মনে হয় যে পপুলার করা দরকার। এই যে পাগলের ডাক্তার, এদেরকে বলা যাবে না। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই পোস্ট কিন্তু খুব কম এই সাবজেক্টে। প্রমোশন হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। যেমন আমার যশোর মেডিকেল কলেজের কথা বলি, যে আমার যশোর মেডিকেল কলেজে সাইকিয়াট্রির একটা মাত্র পোস্ট, তাও সেটা প্রফেসরের পোস্ট। এইখানে একটা আমাদের নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু একটা ভুল কাজ করেছেন বলে আমি মনে করি। সেটা হচ্ছে যশোর মেডিকেল কলেজের মতো একটা পেরিফেরাল মেডিকেল কলেজে একজন প্রফেসর লেভেলের ডাক্তার, সাইকিয়াট্রিক ডাক্তার আসবে, সেটা আমরা চিন্তা করাটা আমাদের জন্য অনেক কঠিন বিষয়। কারণ প্রফেসর তো যারা ঢাকাতেই তো প্রফেসরের সংখ্যা কম, সেখানে তাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না প্রফেসর ডাক্তারদের। সেইখানে আবার তারা যশোর মেডিকেল কলেজে একজন প্রফেসর আসবে, সেটা সম্ভব না আসলে। এখানে আসলে যেটা করা উচিত ছিল, সবচেয়ে বেশি পোস্ট আমাদের এই প্রফেসর স্টাফের মধ্যে ফিডার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদটাই বেশি করে করা উচিত ছিল, সে পদ কিন্তু আসলে নাই। তারপরে আসছে প্রফেসর, তারপরে প্রফেসর। কিন্তু এখানে আমাদের যশোর মেডিকেল দেখতে পাচ্ছি আমরা পোস্ট একটাই, তাও সেটা প্রফেসরের পোস্ট। তাহলে কিভাবে প্রমোশন সম্ভব? এই জন্য প্রমোশন যদি দিতে হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদটাকে সবচেয়ে বেশি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে প্রফেসর। তাহলে এই যে যারা স্ট্যাগনেন্ট হয়ে আছে, সাইকিয়াট্রিতে স্পেশালাইজেশন করেছে কিন্তু তাদের প্রমোশন হচ্ছে না, তারা যেখানে আছে মেডিকেল অফিসার হিসেবে তারা রয়ে গেছে, কিংবা কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়ে গেছে, আর তার কোনো প্রমোশন নাই। আমার এখানে যে সাইকিয়াট্রিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, ওনাকে আমি দেখছি অনেকদিন যাবত 8.5 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে, কিন্তু অথচ অন্য সাবজেক্টের যারা আছে তারা অনেকে প্রফেসর হয়ে গেছে। 8.5 বছর আগে যাদের দেখছিলাম, যে আমি এখানে 8.5 বছর আগে প্রফেসর হিসেবে জয়েন করেছি যশোর মেডিকেল কলেজে, এখন কিছুদিন আগে আমাকে প্রিন্সিপাল বানানো হয়েছে। তো এই যে আমার এই সময়ের মধ্যে অন্য সাবজেক্টে যারা আছে, মেডিসিন, তারা যারা ছিল তারা অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে, অন্যান্য সাবজেক্ট কেউ প্রফেসর হয়ে গেছে, কিন্তু সাইকিয়াট্রি যিনি আছেন উনি এখন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার আর প্রমোশন হচ্ছে না। এছাড়া বিভিন্ন জেলাগুলোতে, জেলা হসপিটালগুলোতেও কিন্তু পোস্ট ক্রিয়েট দরকার। জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, জেলা সদর হসপিটালগুলোতে জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট দরকার। যেমন ধরেন আমার কাছে গতকালকে চিঠি আসছে নড়াইল জেলা থেকে, নড়াইল সিভিল সার্জন উনি চিঠি পাঠাইছেন যে ওনার নড়াইলে কোনো সাইকিয়াট্রিস্ট নাই, কিন্তু আদালত থেকে আসছে একজনকে দিতে হবে, এই সার্টিফিকেট দিতে হবে সে সাইকিয়াট্রিস্ট কিনা। তো সে আমার কাছে ডাক্তার চেয়েছে, সাইকিয়াট্রিস্ট চেয়েছে, আপনি পাঠান। তাহলে দেখা যাচ্ছে যে আপনি 260 জন বলেছেন, কিন্তু 260 জন কিন্তু আসলে প্রমোশন মনে হয় পায়নি তারা। প্রমোশন যদি পেতো বা এসব যদি পোস্ট থাকতো, তাহলে নিশ্চয়ই জেলা পর্যায়ে সাইকিয়াট্রিস্ট সমস্যা হতো না, সাইকিয়াট্রিস্ট সমস্যা হতো না। তো আমার মনে হয় যে এইগুলো আসলে কারণ, যে পোস্ট একটা বিরাট ইম্পর্টেন্ট। আগে যে দুটো কথা বললাম, আর সেই সঙ্গে পোস্ট একটা বিরাট জিনিস। পোস্ট যদি না থাকে, আর টিচাররা, ডাক্তাররা যদি স্পেশালাইজ হওয়ার পরে যদি তাদের প্রমোশন না হয়, তাহলে কিন্তু তারা তাদের জীবনটাকে ব্যর্থ মনে করে এবং পরবর্তী জেনারেশন যারা আছে তাদের কিন্তু তারা ডিসকারেজ করে, এই সাবজেক্টে এসে না, এই সাবজেক্টে আসলে কিন্তু আর তোমার জীবনে কিছু হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমার মনে হয় যে মনোযোগ দিলে আমরা এখন যে পর্যায়ে আছি তার চেয়েও আরো ভালো করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমি এই একই প্রশ্ন এখন ডক্টর হেলালুদ্দিন আহমেদ স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আমাদের জনসংখ্যার অনুপাতে মানসিক চিকিৎসকদের রেশিও এত কম হওয়ার কারণ আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন, যেহেতু আপনি একজন সফল সাইকিয়াট্রিস্ট হিসেবে ক্যারিয়ার করেছেন স্যার? ধন্যবাদ। আসলে স্যারকে প্রথমে ধন্যবাদ। স্যার খুব সুন্দর তার বাস্তবমুখী এবং বাস্তব অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছেন, একদম সত্য কথা। আমরাও
একদম যখন আমরা আন্ডার গ্রেডে পড়ি, এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, ইন্টার্নি ছিলাম, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, সরকারি চাকরি করেছি, উপজেলা চাকরি করেছি, তখন থেকে এই বিষয়গুলোই দেখে এসেছি এবং স্যারকে অত্যন্ত ধন্যবাদ যে তিনি সুন্দর বাস্তবসম্মত কথাগুলো বলেছেন। আমি একটু মেন্টাল হেলথ পার্সপেক্টিভ থেকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের লোকাস অফ কন্ট্রোল বলে একটা শব্দ আছে, যে কি বিষয়টা আমাকে কন্ট্রোল করে, আমাকে কোন জিনিসটা আমাকে তাড়িত করে। হ্যাঁ? আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকিং সেক্টরে আমাকে কোন চিন্তাটা আমাকে তাড়িত করে। আমি একজন ব্যবসায়ী, আমাকে ব্যবসা করার জন্য কি আমাকে উদ্বুদ্ধ করে। আমি একজন চিকিৎসক, চিকিৎসক হিসেবে আমার ক্যারিয়ারের জন্য কি আমাকে উদ্বুদ্ধ করে। যদি দেখা যায় আমাকে উদ্বুদ্ধকরণের একমাত্র মাধ্যম এবং একমাত্র স্টিমুলেশন হয়ে যায় অর্থ, বিত্ত, প্রতিপত্তি, টাকা পয়সা, তখনই কিন্তু মানুষ সেই যে 3টি সাবজেক্টের কথা বললেন, মেডিসিন, সার্জারি, গাইনি, সেগুলোর দিকে ধাবিত হয়। এবং সেই জায়গা থেকেই আমাদের দেশের চিকিৎসকদের আসলে সেই বেসিক সাবজেক্টে যাওয়ার ইচ্ছা, আমাদের সাইকিয়াট্রিতে যাওয়ার ইচ্ছা বা এই ধরনের সাবজেক্টে যাওয়ার ইচ্ছা কম থাকে, কারণ এখানে টাকা পয়সা বা আর্থিক প্রণোদনাটা কম থাকে। এবং স্যার নিজেও বেসিক সাবজেক্টের মানুষ এবং উনি যথার্থই বলেছেন যে বেশিরভাগ মানুষই হয়তো অন্যান্য সাবজেক্টে ধাক্কা টাক্কা খেয়ে তারপরে বেসিক সাবজেক্টে আসে অথবা সাইকিয়াট্রিতে আসে। হয়তো স্যার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছেন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন বা আমাদের দিক থেকে বলেছেন, এটি সত্য কথাই। কিন্তু এটি ছিল আসলে 2 দশক আগের কাহিনী। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বহু ছেলে, এমনকি বাংলাদেশের ভালো ভালো মেডিকেল কলেজ, যেগুলো সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম সারির যারা স্টুডেন্ট ছিলেন, তাদের অনেকেই কিন্তু এই বেসিক সাবজেক্ট, সাইকিয়াট্রি বা একটু যারা অফ ট্র্যাকের সাবজেক্টে তারা আসার চেষ্টা করছেন। নট অনলি সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন, বেসিক সাবজেক্টে আসছেন। এবং আমি নিজে গত 39তম বিসিএস এর একটি ভাইবা বোর্ডে দেখেছি, একটি মেডিকেল কলেজের সর্বোচ্চ নাম্বার পাওয়া, অনার্স পাওয়া ফার্স্ট গার্ল, তিনি কিন্তু অ্যানাটমিতে এমফিল করেছেন। তিনি অ্যানাটমিতে এমফিল করেছেন এবং আমি ভাইবা বোর্ডে তাকে খুবই অ্যাপ্রাইজাল করেছি এবং সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। তার 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 গুণগত কারণেই তিনি খুব ভালো রেজাল্ট করেছেন এবং দেখেছি তিনি সবচেয়ে ভালো ছাত্রী এবং তিনি অ্যানাটমিতে তার পোস্ট গ্রাজুয়েশন করছেন। আমরা চেয়েছি এরকম মানুষ বিসিএস এর মাধ্যমে চাকরিতে চলে আসুক, সরকারিতে চলে আসুক। সুতরাং পরিস্থিতি পাল্টাচ্ছে, ভিন্নতা হচ্ছে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আমাদের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে তো একটা ধারণা আছেই সাইকিয়াট্রি বা মেন্টাল হেলথ নিয়ে, কিন্তু ছোটখাটো গবেষণায় প্রমাণিত হয়েছে চিকিৎসকদের মধ্যে, চিকিৎসা পেশার মধ্যে, চিকিৎসক, নার্স এবং হেলথ কমিউনিটির মধ্যে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রি নিয়ে সবচাইতে বেশি স্টিগমা সাধারণ মানুষের চাইতে বেশি, সাধারণ মানুষের চাইতে বেশি। এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন একজন সাধারণ মানুষকে চিকিৎসা দেই, তিনি সেই চিকিৎসা গ্রহণ করেন। যখন একজন মেডিকেল পার্সনকে বা মেডিকেল ফিল্ডের মানুষকে চিকিৎসা দিই, তিনি সেই চিকিৎসাকে চ্যালেঞ্জ করেন। আমরা যখন একজন সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যের রোগটি সম্পর্কে তাকে বলি, তিনি সেটি মেনে নেন। যখন একজন মেডিকেল পার্সনকে যখন এই রোগটির কথা বলি, তিনি সেটিকে সহজে একসেপ্ট করতে চান না। এটি কিন্তু আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে প্রাপ্ত। কারণটা হয়েছে যে টানেল ভিশন, আমরা বলি যে অল্প জ্ঞান, জ্ঞান না থাকার চাইতে খারাপ। অল্প জ্ঞান, জ্ঞান না থাকার চাইতে খারাপ। আমাদের মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের অনেকেরই সাইকিয়াট্রি সম্পর্কে একটু কম জ্ঞান আছে। আমি বিনয়ের সাথে বলছি, কেন কম জ্ঞান আছে সেটি আমি একদম এভিডেন্স দিয়ে দেখিয়ে দেব যে 2012 সালের পরে যারা পোস্ট গ্রাজুয়েশন করছে তাদের সাইকিয়াট্রিতে জ্ঞান থাকার কোনো সুযোগ নাই। কারণ 2012 সালে আমাদের কারিকুলামে একটি মেজর সার্জারি হয়, একটি অ্যাম্পুটেশন হয় এবং সেখান থেকে আমাদের কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে যদি আমরা বলি, 2012 সালের আগে আমাদের চতুর্থ বর্ষে আমাদের 3 সপ্তাহের প্লেসমেন্ট ছিল। 2012 সালের কারিকুলামে 3 সপ্তাহের প্লেসমেন্ট রাখা হয়। 2002 সালে আমাদের 1 সপ্তাহের একটা প্লেসমেন্ট ছিল সাইকিয়াট্রিতে পঞ্চম বর্ষে। এখন পঞ্চম বর্ষে সাইকিয়াট্রির কোনো প্লেসমেন্ট নাই। ব্লক পোস্টিং ছিল 1 সপ্তাহ, 2012 সালে সেটিকে 3 দিন করা হয়। রিটেন পরীক্ষায় এবং যে ওরাল পরীক্ষাতে 2012 সালের আগে ছিল পেডিয়াট্রিক্স 35, ডার্মাটোলজি অর সাইকিয়াট্রি 35 এবং আদার মেডিসিন অ্যান্ড আদার্স যে মিলে যে প্রশ্নগুলো ছিল। কিন্তু 2012 সালে সেটিকে ইন্টারনাল মেডিসিন এর অ্যালাইড সাবজেক্ট বলা হয়। যখনই আপনি ইন্টারনাল মেডিসিন অ্যালাইড সাবজেক্ট বলে দিবেন, সেখানে যেই মেডিকেল কলেজে নিউরোলজির লোকের দাপট বেশি সে নিউরোলজিকে রাখবে, যেই মেডিকেল কলেজে নেফ্রোলজির দাপট বেশি সে নেফ্রোলজিকে রাখবে, যেই মেডিকেল কলেজে সাইকিয়াট্রির দাপট বেশি সে সাইকিয়াট্রিকে রাখবে। কিন্তু এটিকে কিন্তু কোনোভাবেই
মানে সাইকিয়াট্রি হিসাবে সুনির্দিষ্ট করা হয়নি। 12 সালে এই কারিকুলামটাকে সম্পূর্ণভাবে আমি বলবো অ্যাম্পুটেশন করা হয়েছে। পেপার 1 পেপার 2 দুই জায়গায় এসএকিউ এবং ভাইবা পরীক্ষা সব জায়গাগুলোতে। এবং পঞ্চম বর্ষে যেহেতু ব্লক পোস্টিং নাই এবং পঞ্চম বর্ষে যেহেতু তাদের ইন্টার্নিতে খুব বেশি থাকতে মানে তাদের যেহেতু ওয়ার্ড পোস্টিং নাই এবং সাইকিয়াট্রি যেহেতু পরীক্ষা নাই, যে সাবজেক্টের পরীক্ষা নাই সেই সাবজেক্টটি পড়তে আমাদের ছাত্ররা উৎসাহিত হন না। এই কারণেই কিন্তু সাইকিয়াট্রিতে আমাদের জনবলটি কম রয়েছে। আরেকটি শেষ বিষয় বলে আমি শেষ করব, সেটি হচ্ছে এই যে সাইকিয়াট্রিকে অ্যাম্পুটেট করা হলো, এই যে সাইকিয়াট্রিকে কেটে দেওয়া হলো, এর কারণ হচ্ছে আমাদের মেডিকেল প্রফেশনের ভেতরেই, আমাদের মেডিকেল কারিকুলামের ভেতরেই অধিক সংখ্যক মানুষ মনে করেন মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রি এটা বোধহয় হেলথের পার্ট। এটি অবশ্যই হেলথের পার্ট, কিন্তু এটি ফিজিক্যাল হেলথের পার্ট না। এটি কোনোভাবেই ফিজিক্যাল হেলথের পার্ট না। আমরা যদি হেলথের ডেফিনেশন বলি তাহলে এটা ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল হেলথের একটা সম্মেলন। ফলে সাইকিয়াট্রি কোনো সাব স্পেশালিটিস নয়, সাইকিয়াট্রি কোনো আলাদা ডিসিপ্লিন নয়, এটি স্বতন্ত্র একটি বিষয়। ফিজিক্যাল হেলথের মতো একটি মেন্টাল হেলথ আলাদা একটি বিষয়। এই বিষয়টি যতদিন পর্যন্ত আমরা চিন্তা করতে না পারবো, যেমন দেকার্তে যেমন বলেছিলেন, আমাদের ফরাসি দার্শনিক দেকার্তে উনি বলেছিলেন, আই থিঙ্ক দো আই এম এক্সিস্ট, আমি চিন্তা করি তাই আমার অস্তিত্ব আছে। তাই আমি যতক্ষণ মনে করবো আমার মেন্টাল হেলথ আছে তাই আমি আছি, মেন্টাল হেলথ নাই আমি তাই নাই। এই বিষয়টি আসলে সাধারণ মানুষের মধ্যে নয়, পলিসি মেকারদের মধ্যে নয়, আমি বলবো আসলে মেডিকেল ডিসিপ্লিনে যারা আছেন তাদেরকে সবার আগে চিন্তা করতে হবে। আমরা খুবই আনন্দিত যে আমাদের কিন্তু এখন মেডিকেল এডুকেশন একটি আলাদা অধিদপ্তর হয়েছে। আমাদের অধ্যাপক এনায়েত হোসেন স্যারের মতো একজন বিদগ্ধ মানুষের নেতৃত্বে একটি আলাদা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আছে এবং আমাদের মেডিকেল কলেজ সমূহ সেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি কারিকুলাম রিভিশনের কাজ চলছে। আমরা আশা করব এই কারিকুলাম রিভিশনে আমাদের মহিদুর রহমান স্যারের মতো মানুষেরা সেখানে সংযুক্ত হবেন এবং কারিকুলাম রিভিশনে সাইকিয়াট্রিকে সংযুক্ত করবেন। কেবল সাধারণ মানুষের স্বার্থে নয়, আমি বলবো ব্যক্তি স্বার্থেই। আমাদের চিকিৎসক সমাজে তাদের পরিবারের ভেতরে মানসিক সমস্যা অনেক। যখন তারা চিকিৎসা করতে যান, সিঙ্গাপুরে যে হার্টের চিকিৎসা পাবেন, ব্যাংককে যে লাংয়ের চিকিৎসা পাবেন, ইন্ডিয়ায় যে টাটা মেমোরিয়ালে ক্যান্সারের চিকিৎসা পাবেন, কিন্তু সাইকিয়াট্রির চিকিৎসা কোনো দেশে পাবেন না, কারণ এটা কালচার বাউন্ড। সাইকিয়াট্রির চিকিৎসা বাধ্য হয়ে আপনাকে বাংলাদেশে নিতে হবে। তাই আপনার নিজের স্বার্থে, পরিবারের স্বজনদের স্বার্থে, দেশের 17 কোটি মানুষের স্বার্থে সাইকিয়াট্রিতে এই মনোনিবেশ করতে হবে এবং কারিকুলামে সেখানে অবশ্যই সাইকিয়াট্রিক অন্তর্ভুক্ত করতে হবে। এর কোনোই বিকল্প নাই। যদি না করেন তাহলে আমরা বলবো আমরা একটা আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছি। এবং এই সাইকিয়াট্রিতে কম মানুষ কেন? এর উত্তর হচ্ছে যে আর্থিক প্রণোদনা কম। আমরা আর্থিক প্রণোদনা নয়, আমরা আমাদের একটু ডিগনিফাইড করা হোক, আমাদের সাইকিয়াট্রিকে কারিকুলামে অংশগ্রহণ করা হোক, আমাদের সাইকিয়াট্রিকে প্রমোশন দেওয়া হোক। এই যে প্রমোশনের জায়গাটি, এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যারা অধ্যক্ষ মহোদয় আছেন এখানে, উনি অবশ্যই মানে একটা অত্যন্ত সিনিয়র পোস্টে আছেন, উনি অবশ্যই পলিসি মেকারদের মধ্যে, আমরা বলবো উনিও পলিসি মেকারদের একজন। আমরা পলিসি মেকার না, আমরা সাধারণ চিকিৎসক, কিন্তু স্যার একজন পলিসি মেকার। আমরা বলবো আমাদের যখন আর্থিক প্রণোদনার বিষয়টি মুখ্য হয়ে যায় তখন আমাদের অনেক কিছুই কিন্তু ম্লান হয়ে যায়। সুতরাং আর্থিক প্রণোদনা নয়, আমরা বলবো দেশের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং আমাদের কারিকুলামকে রিভিশন করতে পারি, অবশ্যই সাইকিয়াট্রিতে আমাদের মানুষের আসবে। আর প্রমোশন, এই প্রমোশনের বিষয়টি আমরা বিসিএস হেলথ ক্যাডার বলে এমন একটি কারাগারের মধ্যে প্রবেশ করেছি। এই কারাগারে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টম ক্যাডার, অর্থনৈতিক ক্যাডার, সকল ক্যাডারের মতো প্রমোশন আমাদের হওয়া উচিত না। আমরা মনে করি আমরা একাডেমিশিয়ান, আমরা পণ্ডিত। আমরা যদি নিজেকে পণ্ডিত বলি, আমরা যদি শিক্ষক মনে করি, পণ্ডিত খারাপ অর্থে নয়, ভালো অর্থে বলছি, আমরা যদি একাডেমিশিয়ান মনে করি নিজেদেরকে, আমাদের প্রমোশনের নীতিমালা কখনোই একজন সচিব, একজন পুলিশ সুপারের প্রমোশনের নীতিমালার মতো হতে হবে না। আমাদের যদি 50-60টি একটি গবেষণা থাকে, তাহলে তার চাকরির বয়স কেন 18 বছর হতে হবে, কেন 5 বছর হতে হবে? তার সহযোগী অধ্যাপক, তার সহকারী অধ্যাপক কেন 3 বছর হতে হবে? তাকে তার গবেষণার উপর মান উন্নয়ন করে, তার গবেষণার দিকে তাকিয়ে তাকে প্রমোশনের নীতিমালা আলাদা করতে হবে। একাডেমিশিয়ানদের প্রমোশনের নীতিমালা কখনোই কেরানিদের প্রমোশনের নীতিমালার মতো এক হতে পারে না। আমি শ্রদ্ধার সাথে বলছি, কেরানিরা যেই নীতিমালায় প্রমোশন পান, আমাদের একাডেমিশিয়ানরা যদি সেই নীতিমালায় প্রমোশন পায় তাহলে এই পরিবর্তন হবে না। আর মহিদুর রহমান স্যারদের মতো যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে এই বিষয়টি সোচ্চার হতে হবে। কেরানিদের পদলেহন করে সেই প্রমোশন, যারা একসময় আমাদের প্রমোশনের জন্য কেরানিদের দ্বারস্থ হতেন, আমি দেখেছি আমার অনেক সিনিয়র চিকিৎসককে তাদের পদস্থ হতে এখন, অর্থাৎ তাদের পায়ে পড়ে যান এখন প্রমোশন পেতে। এই পর্যায়ে চলে গেলে আমাদের সাইকিয়াট্রিতে বলি আর মেডিসিনে বলি বা সার্জারিতে বলি আসলে কোনো প্রয়োজন নাই। এই প্রমোশনের আসলে কোনো গুরুত্ব নাই। স্যার প্রমোশনের কথা উল্লেখ করেছেন, আমি বাস্তবতা উল্লেখ করলাম। ধন্যবাদ।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে এবং সত্য কথা বলে স্যার ব্যাখ্যা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা এখন চলে যেতে চাই আমাদের পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং কোভিড সার্ভাইভার মুশফিকুর রহমানের কাছে। মুশফিকুর রহমান, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার কোভিডে আক্রান্ত হওয়ার সময় এবং তারপরে আপনার মানসিক অবসাদগ্রস্ততার যে অভিজ্ঞতা সেই সম্পর্কে যদি আমাদেরকে বলেন। আসলে বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশে তৈরি হয়েছিল কোভিড-19 সময়, সেটার সাথে আমরা সবাই অপরিচিত। এমন কোনো পরিস্থিতি না আগে তৈরি হয়েছে কখনো, না আশা করি ভবিষ্যতে হবে না, মানে এই দোয়াই করি। আসলে আমরা যারা ইয়াংস্টার বাংলাদেশে আসছি তাদের জন্য এটা খুবই, মানে যে পর্যায়টাতে পরিস্থিতি আসছিল সেটা খুবই একটা টাফ পর্যায়। কারণ তখন আমরা এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি দিব, হঠাৎ করে পরীক্ষা হব, তখন ঢাকা ছেড়ে চলে আসতে হলো ঢাকার পরিস্থিতি খারাপ দেখে। তো আর কি, যখন আক্রান্ত হলাম তখন ফ্যামিলি সহ আমরা আক্রান্ত হয়েছিলাম। তো যখন ফ্যামিলিটা ফুল সাফার করছে তখন আর কি, তো স্বাভাবিকভাবে মানসিক অবস্থাটা ঠিক থাকে না। আর বর্তমান অবস্থা কি ছিল, তখন লকডাউন চলছিল আর চারপাশের পরিবেশটা অন্যরকম ছিল। কারণ যখন প্রথম প্রথম কোভিড-19 বাংলাদেশে ধরা পড়ে বা আক্রান্ত হওয়া শুরু করে, তখন মানুষ এতটা আতঙ্ক ছিল যে অনেকে এটা এইচআইভির মতো ভাবতো, অনেকে ভাবতো। তো স্বাভাবিকভাবে মফস্বল শহরে এটা তো মানে অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি মফস্বল শহর থেকে বিলং করি, তো আমার চারপাশের যে ঘটনা যেটা দেখছি সেটাই আজকে বলতে পারবো। তো সব মিলে যে একটা মানে পুরো সমাজ থেকে মনে হচ্ছে সব সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া এই আক্রান্ত হয়ে। হয়তো এটা মেডিসিনের মাধ্যমে আমরা কিছুদিন বাসায় রেস্ট নিয়ে বা কোনো ট্রিটমেন্ট যেটা দিচ্ছিল ডাক্তার ওইটা দিয়ে ঠিক হয়ে যাবো আমরা, কিন্তু আমাদের চারিপাশে যে মানুষ বা চারিপাশে যে পরিস্থিতি তাদেরকে এটা বোঝানো ছিল সবচেয়ে কঠিন বিষয়। তার ভিতর মা বাবার অবস্থাটা যেমন ছিল সেই উপর রহমতে সব ঠিক হয়ে গেল, কিন্তু ওই যে টাইমটা যে মানে 15 দিনের যে ফুল ফেজটা যাচ্ছিল ওই খুব কঠিন হয়ে গেছিল আমাদের জন্য স্বাভাবিকভাবে। কারণ ফ্যামিলিতে সবাই আক্রান্ত, কেউ কারো দেখভাল করার মতো কেউ নাই। তো তখন তো হ্যাঁ আপনি মানসিকভাবে কি যে এই দুর্বলতা সময় আসছিল কোনো সেটা খুবই। প্রফেশনাল হেল্প নিয়েছিলেন বা প্রফেশনাল প্রফেশনালি হেল্পের জন্য হেল্প নেওয়া, আহ্বান হ্যাঁ জানিয়েছিলেন কারো কাছে? হ্যাঁ প্রফেশনাল অবশ্যই হেল্প নিয়েছিলাম, বাট যে পরিমাণ হেল্পটা আমার দরকার ছিল ওইটা আমি পাই নাই। কারণ কি, মফস্বল শহর থেকে সেটা সম্ভব না কখনোই। কারণ এখনো পর্যন্ত যে আমার তখন একটাই মাধ্যম টেলিমেডিসিন, যেটার মাধ্যমে আমরা হয়তো বইতে পড়ছি বা অনেক জায়গায় পড়ালেখা করছি, বাট ওইটা যে অ্যাপ্লাই সেটা এখনো পর্যন্ত না, এখানে সীমাবদ্ধ আছে অনেক ক্ষেত্রে। তো যে পরিমাণ মেন্টালি আমি ডিপ্রেশনে ছিলাম, সেই পরিমাণ যে হেল্পটা আমার দরকার ছিল অতটা হয়তো পাই নাই। যেটা দরকার ছিল হয়তো সেটার কারণে এখনো ভুগছি, সেটার কারণে এখনো মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে ডিপ্রেশনে যাই, আমি কোনো কথা মনে পড়ে, মানে অনেক ক্ষেত্রে হয়। হয়তো ওই সময় যদি ভালোভাবে ট্রিটমেন্টটা পাইতাম তাহলে হয়তো আজকে পরিস্থিতি অন্যরকম হতো। তো আপনি কি ভবিষ্যতে আপনি যদি আপনার সুযোগ হয় এবং আপনি যদি সেই অ্যাক্সেসটা পান আপনি অবশ্যই একজন প্রফেশনালের হেল্প চান, তাই তো? হ্যাঁ অবশ্যই চাই সেটা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মুশফিকুর রহমানের কথা শুনলেন। এখন আমি জানতে চাইবো ডাক্তার তাসদিক হাসানের কাছে যে ভাইয়া আপনি তো উচ্চতর শিক্ষার জন্য গ্লোবাল মেন্টাল হেলথকে বেছে নিয়েছেন এবং আপনি হচ্ছে দেশের বাইরে গিয়ে আপনার শিক্ষা গ্রহণ করেছেন। তো এই গ্লোবাল মেন্টাল হেলথকে কেন আপনি বেছে নিলেন? আপনার মোটিভেশনটা কি ছিল এর জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ সাবরিনা, আজকে ইনভাইট করার জন্য এমিনেন্সকে ধন্যবাদ জানাতে চাই। আর সব থেকে ভালো লাগছে যে মহিদুর রহমান স্যারকে আজকে পেয়েছি। হেলাল স্যার আমার সবসময় খুবই পছন্দের মানুষ, তো খুব ইন্টারেস্টিং একটা সেশন আজকে। মুশফিকের কথা খুব মন দিয়ে শুনছিলাম, আমি সবগুলোকে মিলিয়ে হয়তো একটু কিছু বলবো, কিন্তু তার আগে বলি আমার মোটিভেশনের জায়গাটা। একটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে, ছোটবেলা থেকে দেখাচ্ছে আমি যে কালো গায়ের রং, মোটা সোটা ছিলাম। বুলিং যে শব্দটা, এটা আমরা এখন জানি যে এটাকে বুলিং বলা হচ্ছে, বা এটাও একটা খুব ইন্টেন্স একটা ইম্প্যাক্ট পড়ে মানসিক স্বাস্থ্যের উপর, যেটা ছোটবেলাতে বিভিন্ন সময়ে আমাকে ফেস করতে হয়েছে। এভাবে কথা বলছি কেন, নিচে নিচে ডিবেট করছি কেন, অনেক কিছুর জন্য অনেক ধরনেরই কিন্তু স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আমাদের ফেস করতে হয়। তো এটার যে একটা ইম্প্যাক্ট আমার উপরে পড়েছে, এটা হয়তো আমি পরবর্তীতে ধরতে পেরেছি যে না, আমি নিজেও অনেক ট্রমার শিকার হয়েছি। একটু ভালো স্টুডেন্ট ছিলাম, যেটা থাকে যে ছোট শহরে ভালো রেজাল্ট করলে সবাই চিনি, তো যখন ভালো রেজাল্ট তখন হয়তো অনেকাংশেই
আমার মধ্যে মানে কিছুটা হলেও কনফিডেন্সটা গ্রো করে এবং আমি এই যে ট্রমার যে ব্যাপারটা বলছি বোর্ডিং থেকে সেখান থেকে বের হয়ে আসতে পারি। মেডিকেলে যেও দেখি একই রকম অবস্থা, যখন এক্সট্রা কারিকুলার কাজ করছি, ইনস্টিটিউশনাল বুলিং এর শিকার করছি। কেন করছি? মেডিকেলের ছাত্রছাত্রীদের ডিবেট করতে হয় না, মেডিকেলের ছাত্রছাত্রীদের এক্সট্রা কারিকুলার কাজে যেতে হয় না, অথচ আমি ইন্টারেস্ট পাচ্ছি কাজগুলো করতে, কিন্তু কনস্ট্যান্ট দেখা যাচ্ছে একটা প্রেশার, কেন আমি করছি? সো একদম স্পষ্ট করে যদি বলি, ব্যক্তিগত একটা এই যে একটা অনুভূতির যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, এটা একটা মোটিভেশন। দ্বিতীয়ত হচ্ছে আমার ইন্টার্নশিপের সময় সাবিনা আমার খুব মানে একটু পছন্দের কলিগ, ও আত্মহত্যা করে এবারে বিভিন্ন জায়গাতে এসেছিল। জাস্ট তার আগের দিন ওর সাথে আমার কথা হচ্ছে, আমার 1 বছরের জুনিয়র। হঠাৎ করে দেখি যে দুপুরবেলা ও নাই এবং হাতে কেরোসিন ইনফিউজ করে সে মারা যায়। সো এই মৃত্যুটা আমাকে অনেক বড় একটা ধাক্কা দিয়েছে, যে আমার চোখের সামনে একটা হাসি খুশি মানুষ যে ডাক্তার হয়ে গেছে, কেন সে আত্মহত্যা করলো? একটা মানে মানসিক স্বাস্থ্যজনিত, যখন আমি জানতে পারলাম যে সেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছিল বা সে ট্রিটমেন্ট নিচ্ছিল, একটা অসম্ভব বড় ধাক্কা আমি তখন খেয়েছি, যে একটা খুব হাসি খুশি বা একটা প্রাণোচ্ছল মানুষের মধ্যেও যে এত দুঃখ বিমর্ষতা বা এত এরকম একটা ফেস থাকতে পারে, এটা দ্বিতীয়ত আমি বলবো যে আমার একটা অনেক বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে। তৃতীয়ত যদি বলি, সেটা হচ্ছে যখন আমি এমপিএইচ মানে পাবলিক হেলথ মাস্টার্সটা বাংলাদেশ থেকে করলাম, আমার রিসার্চের টপিকটা ছিল মেডিকেল স্টুডেন্টের মেন্টাল হেলথ, ঠিক তখনই কিন্তু আমার এই ঘটনাটা ঘটেছে ইন্টার্নশিপ টাইমে। সো আমি এটাকেই আমার মাস্টার্সের টপিক হিসেবে বেছে নিয়েছিলাম। সেই পুরস্কার একটা পেলাম, এটার জন্য বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেলাম, গোল্ড মেডেল। এরপরে যখন আমি আরো কিছু রিসার্চ করেছি, প্রত্যেকটাই মানসিক স্বাস্থ্যের সাথে কানেক্টেড ছিল এবং আমি অসম্ভব রকমের অ্যাপ্রিসিয়েটেড হয়েছি। তো তৃতীয়ত এসে যখন দেখলাম যে মানে যখন এক রিকগনিশন আসছে বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং বিদেশ থেকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে কাজটাকে, এবং আমি বাংলাদেশে খুব বেশি এভিডেন্স পাচ্ছি না, তখন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি বলবো না, জনস্বাস্থ্যের শিক্ষার্থী হিসেবে ওই সময়টাতে কিন্তু আমার চোখটা খুলে গেছে যে এভিডেন্স নাই। আমরা যদি গবেষণা করতে চাই, তাহলে এটা এমন একটা জায়গা যেখানে আমাদের কন্ট্রিবিউট করার অনেক সুযোগ আছে। শুধুমাত্র প্রিভেলেন্স বা আমরা দেখে কতগুলো স্ট্যাটিস্টিক্স দেখে চলে আসলাম সেটা না, একদম ইন্টারভেনশন ডিজাইন করার মানে জায়গাটা এখনোই এতটাই র আছে যে আমরা যদি কোনো ডিজাইন করতে চাই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। যখন মহিদুর রহমান স্যার বলছিলেন যে অনেকেই মনে করে স্টুডেন্টরা যে এখানে পড়লেই আমাকে শেকল দিয়ে বাঁধা মানুষের চিকিৎসা করতে হবে, আমি আপাত দৃষ্টিতে কোনো সুস্থ মানুষকে ডিল করতে পারবো না, কত ভুল ধারণার মধ্যে স্যার একদম সত্যিকার সিনারিওটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই সাবিনা, সেটা হচ্ছে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি মানসিক স্বাস্থ্য আমি পড়তে যাবো, মানে আমার দ্বিতীয় মাস্টার্স হচ্ছে গ্লোবাল মেন্টাল হেলথ, এখন আমি পিএইচডি করতে যাচ্ছি, সেটা টপিক হচ্ছে ডিজিটাল মেন্টাল হেলথ, এর মাঝখানে আমি আরেকটা এমফিল করছি, সেটা হচ্ছে পাবলিক মেন্টাল হেলথে। তো আমার মোটামুটি পোস্ট গ্রাজুয়েশন যে 4টা-5টা ডিগ্রির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সবগুলোই কোনো না কোনো দিক থেকে মেন্টাল হেলথের সাথে কানেক্টেড। প্রথম যখন আমি সিদ্ধান্ত নিলাম, এক নাম্বার কথা হচ্ছে আমার একজন খুব কাছের বন্ধুই আমি বলবো বলে বসলো যে হ্যাঁ ঠিকই আছে, তুমি তো ডিবেট করো, একটু ড্রামাটিক, মানসিক স্বাস্থ্যের মতো জায়গাতেই তোমার পড়তে যাওয়া উচিত, কারণ এখানে তো কোনো বায়োমার্কার নাই, একটু ড্রামা যারা পছন্দ করে তাদের জন্যই মানসিক স্বাস্থ্য। একজন ডাক্তার যার পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, তার থেকে যখন এরকম একটা স্টেটমেন্ট শুনতে হয়, এটা কিন্তু একদম ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা যায় যে আমাদের দেশে শিক্ষিত জনগোষ্ঠী কিভাবে পারসিভ করছে মানসিক স্বাস্থ্য গবেষণা হোক বা মানসিক স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার জায়গাটাকে। এবং এরপরে যখন পিএইচডির সময় যখন আমি সিদ্ধান্ত, মোটামুটি আমি জানি যে আমি কি করতে যাচ্ছি, এর মধ্যেও কিন্তু কমেন্ট আমাদেরকে শুনতে হয় বিভিন্ন দিকে যে ঠিক আছে অনেক তো করছো মানসিক স্বাস্থ্য, কিন্তু তোমার আসলে পিওর এপিডেমিওলজিতে পিএইচডি করা উচিত, কারণ পরে না চাকরি পাবা না, কাজ করতে পারবা না। দেখো কিভাবে জিনিসগুলোকে মানে আমাদেরকে একটু পুশ করার একটা জায়গা, যে ফিউচারটাকে মনে হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে যে না এই ফিল্ডে কিন্তু ওই যে বলে না ভাত নেই, এই ফিল্ডে কিন্তু কাজ করার সুযোগ নেই। সো এভাবেই ডিমোটিভেটেড করা হচ্ছে যারা অলরেডি এই জায়গাটাকে বেছে নিয়েছে। সো এরপর আমি বলবো যে আমি হেলাল স্যারকে পেয়েছি, বা আমি আমার পাশে অনেক মানে যারা প্রফেসর আছেন আমাদের দেশের, আমি বলবো যে আমি খুব লাকি যে আমি সবার থেকে আনকন্ডিশনাল সাপোর্ট পাই, যে আমি এখনো সার্ভাইভ করছি মানসিক স্বাস্থ্য গবেষণার জায়গাটাকে। এবং আমি যে সাবজেক্টটা পড়ছি গ্লোবাল মেন্টাল হেলথ, এটা আসলে সাইকিয়াট্রি এবং সাইকোলজিকে কানেক্ট করছে। আমি কিন্তু মধ্যবর্তী জায়গাটাতে আছি, মানে বিং আ ফিজিশিয়ান, তা আমার জন্য একটা এক্সেলেন্ট অপরচুনিটি যে আমি দুইটা ফিল্ড, এবং দুইটা বলবো না আরো মাল্টিডিসিপ্লিনারি বলবো, কারণ সোশ্যাল সায়েন্সকেও কানেক্ট করছে, লিগাল সাইড মেন্টাল হেলথ সেটাকেও নিয়ে আসছে, এবং সাইকোলজির যে বিভিন্ন ভাগ আছে সেগুলোকেও একটা সুতার মধ্যে কাছে, সেটা একটা এক্সেলেন্ট অপরচুনিটি আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফর মি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমি আবার ফিরে যেতে চাই প্রফেসর ডক্টর মহিদুর রহমান স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমাদের জানতে চাওয়া এটা যে আমাদের জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন, মানে যেহেতু আমাদের উপজেলা লেভেলে বা জেলা লেভেলে আপনি যেটা বললেন যে ডাক্তার সংকট, তো আপনার কি মনে হয় যে আমাদের জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কি এই সমস্যাটা সমাধান করা সম্ভব? বা দেখা যাচ্ছে জনগণের যে প্রাথমিক
চিকিৎসা চাহিদাটা সেটা কি পূরণ করা সম্ভব কিনা জেনারেল প্র্যাকটিশনারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, মানসিক স্বাস্থ্য বা সাইকিয়াট্রি বা সাইকোলজি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে? স্যার, আপনার কি মনে হয় স্যার? আমার কাছে এটা মনে হয় যে আসলে আমরা এমবিবিএস এ সাইকিয়াট্রির উপরে ছাত্রছাত্রীদেরকে যেটুকু নলেজ দেই তার উপরে প্রশিক্ষণ দিয়ে খুব একটা লাভ হবে না। কারণ সাইকিয়াট্রি একটা কিন্তু জটিল বিষয়, এটা কিন্তু সহজ কোনো সাবজেক্ট না। যদিও আমরা নানান ভাবে এটাকে মন্তব্য করি বা জনগণ মন্তব্য করে, কিন্তু আসলে সাবজেক্টটা কিন্তু এত সহজ সাবজেক্ট না, কিংবা কোনো প্যালেটেবল সাবজেক্ট না, এটা কিন্তু কঠিন একটা সাবজেক্ট। রোগীকে বোঝা, চিকিৎসা দেওয়া, এটা কিন্তু আসলে ট্রেনিং এর মাধ্যমে করা সম্ভব না। এই জন্য আমরা এমবিবিএস যদি আমাদের কোর্স কারিকুলামটা যদি আপনাদের লেভেল থাকতো সাইকিয়াট্রির উপরে, তাহলে কিন্তু সম্ভব ছিল। তার উপরে আমরা ট্রেনিং দিতাম, সে ওইটাকে ওই গ্যাপটা ফিল আপ করতো। কিন্তু সেটা কিন্তু আসলে আমরা এমবিবিএস এ করছি না। আমরা কিন্তু আমাদের বেসিক জায়গাটাই কিন্তু হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি। এই এটার উপরে আমরা বিশেষ করে এমবিবিএস এ আমরা মেডিসিন রিলেটেড গুলোকে আমরা কিন্তু বেশি গুরুত্ব দেই। সেক্ষেত্রে সাইকিয়াট্রির গুরুত্ব কিন্তু দেওয়া হয় না বা দেই না আমরা। আসলে এত কিছু এমবিবিএস কোর্সের মধ্যে 5 বছরের মধ্যে অ্যাকোমোডেট করা আসলে সম্ভব না। আমরা জাস্ট সাইকিয়াট্রির বিষয়টা এখানে জাস্ট ভেন্টিলেট করি। অল্প 5-7টা, এক সপ্তাহের ক্লাস, 2 সপ্তাহের ক্লাস, অথবা 7 দিনের একটা লেকচার থাকে, 7 দিন লেকচার দিলে সাইকিয়াট্রি শেষে, এরকম আর কি বিষয়টা। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে আপনি ট্রেনিং দিয়ে ওই বিশেষজ্ঞ ডাক্তারের ইটা ফিল আপ করা বা স্ট্যান্ডার্ডটাকে ফিল আপ করা বা কাছাকাছি নিয়ে যাওয়া, এটা কিন্তু সম্ভব না। আপনি যদি পোস্ট ক্রিয়েট করা যায়, আমার মনে হয় যে দেখবেন যে কিছুদিন, হয়তো এখন না হলো 2-3 বছর বা 4-5 বছরের মধ্যে দেখবেন যে প্রত্যেক জেলায় জেলায় সাইকিয়াট্রিস্ট চলে যাবে, এমনিতেই যাবে, পোস্ট ক্রিয়েট হলেই যাবে। তাতে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। আমাদের মূল সমস্যাটা কিন্তু এখানে পোস্ট ক্রিয়েট করাটা মূল সমস্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ স্যারের কাছে আরেকবার জানতে চাইবো যে স্যার, আপনি যেটা বললেন যে আমাদের ডাক্তার সমাজের মধ্যে, বা যেটা তাসদিক হাসান ভাইয়া বললেন যে আমাদের ডাক্তার সমাজের মধ্যে যে একটা মেন্টাল হেলথ নিয়ে স্টিগমা বা সাইকিয়াট্রি নিয়ে স্টিগমা, এটা স্যার আমরা কিভাবে দূর করতে পারি এবং আরো তাদেরকে মানে কিভাবে মোটিভেট করতে পারি এই পেশা বেছে নেওয়ার জন্য স্যার? ধন্যবাদ। আসলে সাইকিয়াট্রির ফিল্ডটা তো অনেক ব্যাপক। এখানে আর্থিক প্রণোদনা কতটুকু আছে তার চাইতে বেশি হচ্ছে এখানে যদি একজন দেশপ্রেমিক চিকিৎসকের কিন্তু অনেক কিছু করার আছে। আমরা মনে করি নিজের দেশকে যদি আমরা ভালোবাসি, আমার দেশের মানুষকে যদি ভালোবাসি, তাহলে সাইকিয়াট্রিকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতেই হবে। আর মহিদুর রহমান স্যারের সাথে আমি একটা বিষয়ে একটু দ্বিমত পোষণ করছি যে পোস্ট ক্রিয়েশন করে আমরা শুধুমাত্র এই সাবজেক্টের উন্নতি করতে পারবো না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা শহরের মতো একটি জায়গায় এখানে অধ্যাপকের পদ 7টি, এখানে একজন অধ্যাপক আছেন, 6টি অধ্যাপকের পদ শূন্য, এখানে সহকারী অধ্যাপকের পদ শূন্য। আমার মেডিকেল কলেজগুলোতে আমরা দেখেছি কম পক্ষে 17 থেকে 18টি সহকারী অধ্যাপকের পদ শূন্য আছে। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যাপকের পদ শূন্য আছে প্রায় 7টি মেডিকেল কলেজে, সহযোগী অধ্যাপকের পদ শূন্য আছে 9টি থেকে 11টি মেডিকেল কলেজে। সুতরাং পদ কিন্তু শূন্য আছে। আমি পোস্ট বাড়ালে কি হবে, আমার পদ শূন্য আছে। আমাকে মূল গুরুত্বটা দিতে হবে কিন্তু আমাদের কারিকুলামে, আমাদের মূল গুরুত্ব দিতে হবে এমবিবিএস কারিকুলামে। এমবিবিএস কারিকুলামে যতক্ষণ পর্যন্ত আমরা মেন্টাল হেলথকে গুরুত্ব দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা মেন্টাল হেলথকে গুরুত্ব দিতে না পারবো, যতক্ষণ এটাকে দূরে সরিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমি পোস্ট ক্রিয়েট করে আসলে লাভ হবে না। কারণ পোস্ট ক্রিয়েশনের জন্য যাদের আসার কথা তারা তো ঢুকবে না যদি এমবিবিএস কারিকুলাম এটার প্রতি আমাদেরকে কোনো একটা গুরুত্ব দেওয়া না হয়। আমরা 2018-19 সালের যে গবেষণার কথাটি আপনি উল্লেখ করেছেন সাবরিনা, সেই গবেষণার আরেকটি ফাইন্ডিংস আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সেটিতে আপনি বলেছেন 92% মানুষ চিকিৎসা নিতে আসে না বা পায় না বা চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করে, এটাকে আমরা ট্রিটমেন্ট গ্যাপ বলি। কিন্তু 8% সাইকিয়াট্রিক মরবিডিটি নিয়ে, সাইকিয়াট্রিক রোগ নিয়ে যারা আছে তারা কিন্তু চিকিৎসা গ্রহণ করতে আসছে। সংখ্যাটা কম, 8%। এই 8%-এর দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখবো 8%-এর মধ্যে প্রায় 35% চিকিৎসা নিচ্ছে বিশেষায়িত হাসপাতালে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এদের কাছে, এবং প্রায় 53% বেশি চিকিৎসা নিচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তারদের কাছে, মেডিসিন, সার্জারি, গাইনি, অন্যান্য জেনারেল জিপি তাদের কাছে। অর্থাৎ আপনি দেখেন এই 53 আর এই 33 সব মিলে প্রায় 86% মানুষ কিন্তু মূলধারার চিকিৎসা সেবা গ্রহণ করছে। মূলধারার ডাক্তারের কাছে আসছে, একজন এমবিবিএস ডাক্তার। আমি একজন এমবিবিএস ডাক্তারকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসক মনে করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাজীবী মনে করি, অত্যন্ত দক্ষ পেশাজীবী মনে করি। আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, এমবিবিএস ডাক্তার, তার কাছেই কিন্তু আসছে এই সাইকিয়াট্রি রোগীরা। মানে সে সাইকিয়াট্রিস্ট হোক, মেডিসিন স্পেশালিস্ট হোক, কার্ডিওলজিস্ট হোক, এমবিবিএস ডাক্তার, মানে 86% মানুষ এমবিবিএস ডাক্তারের কাছে আসছেন। বাকি 14% মানুষ কিন্তু অন্যান্য জায়গায় যাচ্ছেন, অল্টারনেটিভ মেডিসিন যেটাকে আমরা বলি, হোমিওপ্যাথি, কবিরাজ, তাবিজ, অমুক তমুক অন্যান্য জায়গায় যাচ্ছেন। তার মানে এই 86% রোগী যারা আমাদের কাছে আস্থা রেখে, আমাদের কাছে মানে চিকিৎসকদের উপরে, সরকারি স্বাস্থ্য সেবার উপরে, উপজেলা হেলথ কমপ্লেক্সের উপরে, জেলা হাসপাতালের উপরে, ইউনিয়ন সাব সেন্টারের উপরে আস্থা রেখে চিকিৎসা নিতে আসছেন, আমরা কিন্তু তাদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত না। আমরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত না, কারণ আমার উপজেলায় যে ডাক্তারটি আজকে কাজ করছে মেডিকেল কলেজে সে সাইকিয়াট্রি পড়ে নাই, তাকে পড়তে দেওয়া হয় নাই, তার ক্লাস ছিল না। যখন তার প্লেসমেন্ট ছিল তখন সে ইন্ডিয়াতে স্টাডি ট্যুরে ঘুরতে গেছে, কারণ সে জানে ইন্ডিয়ার স্টাডি ট্যুরের সময় হচ্ছে সাইকিয়াট্রি প্লেসমেন্টের সময়। ওই সময়টা সবাই ইন্ডিয়া ট্যুরে ঘুরতে যাবে, তার সাইকিয়াট্রি প্লেসমেন্টের সময় সে বাড়িতে চলে যাবে, এটা তাদের জানা। তার মানে সাইকিয়াট্রিকে যদি আপনি মেডিকেল কলেজে গুরুত্ব না দেন, কারিকুলামের ভিতরে গুরুত্ব না দেন, তাহলে আপনার পোস্ট ক্রিয়েশন করে লাভ হবে না। অসংখ্য পোস্ট খালি আছে, খালি পড়ে আছে, খাকা করছে পোস্ট। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি কাজ করি, এখানে 7টি অধ্যাপকের মধ্যে 6টি অধ্যাপক পদে এই মুহূর্তে খালি। আমাদের সহযোগী অধ্যাপক পদ ছাড়া সহকারী অধ্যাপকের পদ খালি, মেডিকেল কলেজে সহকারী অধ্যাপকের পদ খালি, সহযোগী অধ্যাপকের পদ খালি, সব জায়গায় অধ্যাপকের পদ খালি, সহকারী অধ্যাপকের। পোস্ট ক্রিয়েশন আমাদের হচ্ছে, আমরা 54টি পোস্ট ক্রিয়েট করেছি আরো মেডিকেল কলেজের জন্য, এবং এটি হয়তো অচিরেই জুন মাসের মধ্যে হয়তো একটা প্রজ্ঞাপন তৈরি হয়ে যাবে। আমরা সকল অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন সবকিছু পার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কমিটি বৈঠকের জন্য অপেক্ষা করছি। 54টি পোস্ট সহকারী, এর মধ্যে 14টি পোস্ট হচ্ছে শুধুমাত্র চাইল্ড সাইকিয়াট্রিতে। 14টি পোস্ট আমি নিজে চাইল্ড সাইকিয়াট্রিতে কাজ করি, আমি চাইল্ড সাইকিয়াট্রির পোস্ট না করে আমি থাকবো না। আমি 14টি পোস্ট সেখানে তৈরি করেছি চাইল্ড সাইকিয়াট্রির জন্য, সহকারী অধ্যাপকের 14টি মেডিকেল কলেজে। তার 40টি পোস্ট হচ্ছে জেনারেল সাইকিয়াট্রির, আর 14টি পোস্ট হচ্ছে চাইল্ড সাইকিয়াট্রির পোস্ট আমরা ক্রিয়েট করেছি। এই পোস্টে আসার জন্য আমাদের মানুষ লাগবে, তো এই পোস্টে আসার জন্য আমাদের তো পেশাজীবী লাগবে, সেই জায়গাটির কিন্তু একটি অভাব আছে। এবং এটির পরিবর্তন কারিকুলাম রিভিশন ছাড়া কোনো মতেই সম্ভব নয়। সবশেষে হিপোক্রেটিস, আমাদের চিকিৎসা বিজ্ঞানের জনক, ওনার একটা উক্তি দিয়ে আমি আমার এই মন্তব্যটি শেষ করব। উনি বলেছেন, যেদিন থেকে মানুষ মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্যকে আলাদা করেছে, সেদিন থেকে চিকিৎসা বিজ্ঞান পেছন দিকে হাঁটা শুরু করেছে। সুতরাং আমাদের শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা আরো পেছন দিকে চলে যাব। আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সুতরাং আমরা যতক্ষণ শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিব, মানসিক স্বাস্থ্যকে ততটুকু গুরুত্ব দিতে হবে। আমরা আসলে শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেই, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেই না। সমান গুরুত্ব দিতে হবে আমাদেরকে, সমান গুরুত্ব, আংশিক গুরুত্ব না, সমান গুরুত্ব। একদম সমান গুরুত্ব যদি দিতে না পারি, তাহলে আমাদের লাভ হবে না। ধন্যবাদ। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আশা করি আমাদের ইয়াং ডাক্তার যারা আছেন এবং আমাদের পলিসি মেকার যারা আছেন, তারা আপনার বক্তব্য শুনবেন এবং আমলে নেবেন, আমরা সত্যি আশা করছি। তো আমি আবার ফিরে যেতে চাই ডক্টর তাসদিক হাসানের কাছে। ভাইয়া, আপনার কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনার মতে কি মনে হয় যে আমরা আমাদের তরুণ ডাক্তারদের মধ্যে সাইকিয়াট্রি পেশা বা মেন্টাল হেলথ কে পেশা হিসেবে নেয়ার জন্য কি করতে পারি, কি করলে তাদের মাঝে এই জনপ্রিয়তাটা বৃদ্ধি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবরিনা স্যার অলরেডি বলেছেন কারিকুলামের কথা। আমি একটা ক্যাম্পেইনের কথা বলতে চাই স্যারকে এবং একজন শিক্ষক যেহেতু আছেন। ইংল্যান্ডে যখন আমি গেলাম পড়তে, আমার ইউনিভার্সিটি ছিল কিংস কলেজ লন্ডন, লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন। প্রত্যেকটা জায়গায় দেখি লেখা চুজ সাইকিয়াট্রি, একটা ক্যাম্পেইন ব্যানারের মতো। আমি প্রথমে বুঝতে পারিনি, তো কিংস কলেজে আমি জিজ্ঞেস করেছি যে কেন প্রত্যেকটা জায়গায় কেন সাইকিয়াট্রি এই শব্দটা লেখা, চুজ সাইকিয়াট্রি হ্যাশট্যাগ দিয়ে। তো ওই এক বছর 2017-তে ওরা একটা ক্যাম্পেইন চালিয়েছে, পুরো একটা বছর ধরে যতগুলো ক্যাম্পাস আছে লন্ডনের যেখানে হেলথ সায়েন্স পড়ানো হয়, শুধুমাত্র কিন্তু এমবি মানে মেডিকেল যেটাতে এমডি বলে সেটা না, হেলথ সায়েন্স যেখানে পড়ানো হচ্ছে, সব জায়গাতে চুজ সাইকিয়াট্রি হ্যাশট্যাগ দিয়ে একটু পরপর ব্যানার। তাতে যেটা হয়েছে, ওরা কিন্তু ছেলেমেয়েরা এই যে সাবজেক্টটাকে যখন একটা হ্যাশট্যাগ দিয়ে ইজি করে তাদের চোখের সামনে গুরুত্বটা এনে দেওয়া হচ্ছে, কন্টিনিউয়াস যখন আমরা টুইটারে ঢুকছি দেখতে পাচ্ছি যে কোনো একজন সাইকিয়াট্রির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছেন, বলছেন তিনি কিভাবে উপকৃত হয়েছেন, সাবজেক্টটা কিভাবে তার ক্যারিয়ার বিল্ড আপে সাহায্য করেছে। একটা গ্রুপকে দেখানো হচ্ছে যারা অন্য সাবজেক্টে কোনো অনেক ফ্রিকোয়েন্টলি সাবজেক্ট চেঞ্জ করে,
আমাদের মতো না যে আমরা একটা, ওরা ডিফারেন্ট সময় ডিফারেন্ট এরিয়া এক্সপ্লোর করে। যারা চেঞ্জ করেছে সাবজেক্ট তারা কিরকম ভাবে বেনিফিটেড হয়েছে বা পেশেন্টের সাথে ইন্টারাকশন, কিছু পেশেন্টকে দেখানো হচ্ছে। সেই যে একটা ইয়ার লং ক্যাম্পেইন যেটা স্টেট থেকে করা হয়েছে, সেটা কিন্তু 1 বছরের মধ্যেই একদম স্পষ্টভাবে ইন্সপিরেশন তৈরি করা, ছেলেমেয়েদের মধ্যে একটা মোটিভেশন সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু এরকম কোন একটা ক্যাম্পেইনের কথা চিন্তা করতে পারি যে আমরা সাইকিয়াট্রিকে প্রমোট করার জন্য হেলাল স্যারের মতো যারা আছে বা আমাদের আরো যারা সুন্দর করে কথা বলেন বা একটা সাকসেসফুল স্থানে পৌঁছেছে সাইকিয়াট্রিক অ্যাজ আ ক্লিনিক্যাল সেক্টর আমি বলছি, তারা কিন্তু এটা ডেফিনেটলি করলে অনেকেই উপকৃত হবে। আরেকটা যেটা স্পষ্ট করে স্যার বলেছেন, একটা ওভারআর্চিং স্টিগমা, সেটা শুধুমাত্র যে ডাক্তারদের মধ্যে আছে বা নাই বা বাইরে সব জায়গাতে আছে, মানসিক স্বাস্থ্য নিয়ে স্টিগমাটা একদম রঞ্জে রঞ্জে আছে। সো এইটা দূর করার কোনো বিকল্প নাই। মাস মিডিয়াকে যত রকম ভাবে কাজে লাগানো যেতে পারে, সেটা কোনো একটা মুভিতে আমি যদি ইটিং ডিসঅর্ডার দেখাই এবং তারপর সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে যখন মাস মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে, সেখানে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের অন্তর্ভুক্তিটা, যাতে তিনি বলে দিতে পারেন যে কিভাবে পোর্ট্রে করলে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছাবে। সো মাস মিডিয়াকে সায়েন্টিফিক্যালি ব্যবহার করা, সায়েন্স কমিউনিকেশন যে টার্মটা বলি, সেটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের যে ব্যাপারটা স্যার বলছেন কারিকুলাম চেঞ্জের কথা, ডেফিনেটলি আমি সেটার সাথে একমত। এর পাশাপাশি আমি বলবো যে মেডিকেল স্টুডেন্টরা কিন্তু সাপোর্ট পাচ্ছে না। খুব ইন্টারেস্টিংলি আমরা একটা স্টাডি করছি এখন কারেন্ট, এটাকে এই কারণেই কথাটা আমার সামনে জড়াচ্ছে, কারণ আমি একটু আগেই ডাটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। শুভ্রতা একটা প্রজেক্ট আছে, হেলাল স্যারও আছেন, আমিও আছি। তো আমরা যেই স্টাডিটার ফাইন্ডিং গুলো পাচ্ছি, খুবই খুবই ভয়ঙ্কর সব ফাইন্ডিং আমি বলবো। যে কিছু ছেলেমেয়ে একদম স্পষ্ট করে বলছে যে আমি সাফার করেছি, কিন্তু আমি আমার মেডিকেল কলেজে একদম কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে যে আমি আমার সমস্যাটা তুলে ধরবো, সেই জায়গাটা আমি পাইনি। সাপোজ আমার বাসা যশোরে, আমি এখন যশোরে আছি, যেহেতু যশোর মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার আমাদের সাথে আছেন। এখানকার কোন একটা স্টুডেন্ট যদি মানসিক স্বাস্থ্যের জন্য সেবা চায়, সে এই ভরসাটুকু পাচ্ছে না যে সে যদি কোনো হতে পারে, শিক্ষকদের সাথে কিন্তু যথেষ্ট দূরত্ব হয়ে যায় মেডিকেল কলেজে কোনো না কোনো ভাবে, যে ফেল করছে হয়তো বারবার, কিভাবে সে বলবে আমি মেডিসিনে খারাপ করছি, আমি যদি এখন আমার সাইকিয়াট্রির যে টিচার আছে তাকে খুলে বলি, তাহলে সেটা কোনো ইম্প্যাক্ট করবে কিনা, তারা এই ভয়টা থেকে বের হয়ে আসতে পারছে না। এটা যে কতটুকু দুঃখজনক, আমাদের জায়গায় যখন আমরা গবেষণার ফাইন্ডিং গুলো দেখি যে আমাদের কিছু করার নাই, সে বলছে যে আমি বলার জায়গা পাচ্ছি না। একটা মেডিকেল স্টুডেন্ট যেই হয়তো পরবর্তীতে সাইকিয়াট্রি পড়ার জন্য আমরা তাকে তৈরি করতে চাচ্ছি, সে যদি শুরুতেই তার মানসিক স্বাস্থ্যের জন্য সাপোর্ট না পায়, তাহলে কিভাবে সে পরবর্তী সময় এই মানসিক স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য নিজেকে তৈরি করবে। আমরা একজন মেডিসিন ডাক্তারের কাছে যখন মেডিকেল স্টুডেন্ট যাচ্ছে বা কোনো গাইনিক সমস্যা নিয়ে বা কোনো ছোটখাটো সার্জারির ইস্যু নিয়ে, সে কিন্তু মুগ্ধ হয়ে দেখছে যে আমার শিক্ষক আমাকে চিকিৎসা করছেন, আমি এরকম একজন হতে চাই। কিন্তু যদি সে কোনো একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নাই যেতে পারে, তার যদি এরকম একটা অ্যাক্সেস না থাকে যে একটা ইন ক্যাম্পাস একটা সাইকোলজির একটা সাইকোলজি বা যেটা বলছি যে সাইকো সোশ্যাল সাপোর্টের একটা সেন্টার বা একটা সাইকিয়াট্রি সাপোর্টের সেন্টার, তাহলে সে কিভাবে একটা মুগ্ধতার জায়গা থেকে দেখে সে ওই জায়গায় নিজেকে কল্পনা করবে। তাকে তো ভিজুয়ালাইজ করতে হবে, তার মধ্যে তো সে আনন্দটা আসতে হবে যে আমি এইভাবে মানুষকে ট্রিট করবো। সো অবভিয়াসলি একদিকে যেমন কারিকুলাম, আমি খুব লাকি যে আমি 2011-তে পাস করে গেছি। তো স্যার যে সময়টার কথা বলছিলাম, ঠিক তার লাস্ট ব্যাচ। সো আমরা খুব ভালোভাবেই আসলে আমার প্লেসমেন্ট ছিল একদম এনআইএমএইচ এর পাশে, যেটা আমি সোহরাওয়ার্দী মেডিকেলের। আমি কিন্তু নিজের প্রত্যেকটা দিন আমি গিয়েছি এবং আমি বলবো যে ওই যে কয়েকটা সপ্তাহ আমার যেতে হয়েছে আমার জন্য খুব ইন্সপিরেশনাল ছিল আর কি ওই সময়টা, কারণ আমার মাথার মধ্যে যেহেতু ঘুরছিল এই ব্যাপারটা শুরু থেকে। তো অনেকেই আমি বলবো যে যারা পরবর্তীতে পাস করেছেন তারা এই সৌভাগ্যটা তাদের, এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য অ্যাজ আ স্টেট, যে আমরা মেডিকেল কারিকুলামটা নিয়ে এক্সপেরিমেন্টেশন করতে করতে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আসলে খেয়ে হারিয়ে ফেলছি। তো এটাও ডেফিনেটলি যেমন গুরুত্বপূর্ণ, আমি আবার রিপিট করছি এই জায়গাটা, যে মেডিকেল স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়াটাও ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ, যাতে তারা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে চিন্তা করে তাদের ক্যারিয়ারটাকে দেখতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে, সাকসেস স্টোরিগুলো যাতে তাদের সামনে থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল মেডিকেল ডাক্তারদের মধ্যেও কিন্তু ইউনিটির একটা অনেক বড় অভাব। আমরা এত দোষারোপ করতে পছন্দ করি, একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকা, বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গ্রুপে একজন আরেকজন গ্রুপের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা। সো এইগুলো যতদিন আমরা করতে থাকবো ততদিন পর্যন্ত কিন্তু শুধু সাইকিয়াট্রি কেন, মেডিকেলের কোনো ফ্যাকাল্টিতে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না যেখানে আমরা পৌঁছাতে চাই। হ্যাঁ, সো আমাদের রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে যে আমরা একটা এমন প্রফেশন বিলং করি, আমাদের কিন্তু মানুষের জীবনের উপরে একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলার সুযোগ আছে। সো আমরাই যদি ওপেন ফোরামে কাদা ছোড়াছুড়ি করতে থাকি, নিজেদের প্রফেশনের মানুষকে রেসপেক্ট করতে না পারি, তাহলে কোনোদিনই আমরা কোনো সাবজেক্টকেই পপুলারাইজ করতে পারবো না। সো এই রেসপেক্টের জায়গাটা, এমপ্যাথির জায়গাটা, সিম্প্যাথির জায়গাটা, যেটা আমি বলি সাইকিয়াট্রিতে বা মানসিক স্বাস্থ্যে আরো অনেক বেশি। আমাদের এই পারস্পরিক কম্পিটিশন টক্সিক জায়গা থেকে বের হয়ে যে একজন আরেকজনকে সাপোর্ট করলে আমরা যে পিছিয়ে পড়বো না, এটা আমাদেরকে মানতেই হবে। আর আমি একটা শেষ কথা বলবো, গবেষণায় গুরুত্ব দিতে হবে। এখন স্যার যখন বলছেন 14টা প্লেসমেন্ট হচ্ছে চাইল্ড সাইকিয়াট্রি
সাইকিয়াট্রিতে। আমি প্রশ্ন করতে চাই স্যার, আমাদের গবেষকদের জন্য কেন কোনো জায়গা হচ্ছে না? কেন আমরা গবেষণাগুলো ভলান্টারি বেসিসেই করে যাচ্ছি? কেন আমরা স্টেট থেকে ফান্ডিং পাচ্ছি না? আমরা কন্টিনিউয়াস পাবলিশ করছি ইন্টারন্যাশনাল জার্নালে, বড় বড় জার্নালে আমাদের লেখা যাচ্ছে, আমরা হার্ভার্ডে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করছি। তাহলে আমরা কেন সেই জায়গাটা পাচ্ছি না যেটা স্টেট থেকে আমাদের পাওয়া উচিত? আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে আমরা অল্প কয়েকজন গবেষক আছি, মানসিক স্বাস্থ্য গবেষণাকে যদি আমরা স্ট্রং করতে না পারি তাহলে মানসিক স্বাস্থ্য মানুষ পড়তে আসবে কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একটা স্ট্রং গবেষণাটা হচ্ছে ব্যাকআপ, একটা পিলারের মতো যে কোনো ফিল্ডে। তো সেটা তো আমাদের স্ট্রং করার কোনো ধরনের কোনো বিকল্প নেই। সাবরিনা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাবরিনা, আপনার প্রশ্নের আগে আমি একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও কিন্তু নতুন 56টি পদ তৈরি হয়েছে, এবং আপনি জেনে খুশি হবেন তাসদিক, তার ভিতরে একটি পদ, অনেক পদের মধ্যে একটি পদ হচ্ছে এপিডেমিওলজিস্ট, মেন্টাল হেলথ এপিডেমিওলজিস্টের একটি পদ আমরা সেখানে রেখেছি, যেটি হয়তো গবেষকদের জন্য একটি উৎসাহের কারণ হবে। মেন্টাল হেলথ এপিডেমিওলজিস্ট একটি পদ অন্তত পক্ষে আছে। ধন্যবাদ স্যার, আমরা সত্যি আশা করব এই পদের আরো উত্তরোত্তর বৃদ্ধি ঘটুক। এবং সত্যি কথা বলতে আমি যদি নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি আসলে না বলে থাকতে পারছি না, যদিও আমি মডারেটর একজন। তারপর আমি বলবো যে আমি আমার মেডিকেল কলেজের লাইফে একজন ক্যারিয়ার কাউন্সিলর বা একজন সাইকোলজিস্ট যার সাথে আমি একটু কথা বলতে পারি যে হ্যাঁ, আমি পড়াশোনার এই দিকটা আমার অসুবিধা হচ্ছে বা আমি এই দিকটা পাচ্ছি না, আমি হয়তো এই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পেয়েছি, মানে আমি কি করতে পারি বা আমার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য হলো আমি কি করতে পারি। এই যে একটা সামান্য একটু হেল্প, সামান্য একটু কারোর সাথে কথা বলা, এটা কিন্তু খুবই সাধারণ একটা সাহায্য, যেটা আমাকে একজন প্রফেশনাল খুব সহজেই করতে পারেন, কিন্তু এই সুযোগটা কিন্তু আমি সেই সময় পাইনি, যার কারণে আমাকে যথেষ্ট সাফার করতে হয়েছে। হেলাল স্যার জেনে থাকবেন, স্যার যখন ক্লাসে অনেককে জিজ্ঞেস করেছিলেন যখন ডিপ্রেশন পড়িয়েছেন আমাদেরকে, যে কে কে ডিপ্রেশনে ভুগেছো, তো স্যার মানে এটাও চিন্তা করেছেন যে অনেকেই হয়তো ডিপ্রেশনের মানেটাই বোঝে না। এবং সত্যি আমাদের ক্লাসে কয়েকজন বলছে আমি 3 দিন ডিপ্রেশনে ছিলাম, আমি 2 দিন ডিপ্রেশনে ছিলাম। তো আমি যখন বলেছি না আমি 4-5 বছর কন্টিনিউয়াসলি এই প্রবলেমটা ফেস করেছি, স্যার তখন অবাক হয়েছেন যে না, তাহলে আমি সত্যিও মানে ফেস করেছি, কিন্তু আমি আসলে প্রফেশনাল হেল্পটা সেভাবে পাইনি, আমি নিজেও এটার একজন মানে কি বলবো মানে সাফারার। তো আমি এটা খুব ভালোভাবে ফিল করতে পারি প্রয়োজনটা। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। সেটা হচ্ছে এখন যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি যেহেতু আমাদের এটা পলিসি ডায়ালগ ওয়েবিনার, সো আমি মহিদুর রহমান স্যার আপনার কাছে জানতে চাইবো যে খুবই স্পেসিফিক ভাবে আপনি আমাদের পলিসি মেকারদের জন্য বা গভর্নমেন্টের জন্য বা আমাদের স্বাস্থ্য শিক্ষা যে অংশটা আছে এটার জন্য স্যার কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন, ভেরি স্পেসিফিক, যেটা আমরা পরবর্তীতে তাদের কাছে পৌঁছে দিতে পারি যে হ্যাঁ, আমাদের রিনাউন্ড যারা পার্সন আছেন, আমাদের একাডেমিশিয়ান আছেন, তারা এই রিকমেন্ডেশনটা আপনাদের জন্য দিয়েছেন। স্যার, কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন এই ব্যাপারে। আমি এখানে এর আগে একটু বলতে চাই যে আমাদের সম্মানিত শিক্ষক, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রিস্ট যে কথাটা বললেন, এখানে একটু বলতে চাই। সেটা হচ্ছে ওনারা আমাদের সাবজেক্ট আমরা কিন্তু এমবিবিএস যে কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলাম কিন্তু আসলে সাইকিয়াট্রিস্ট বানানোর জন্য না, কার্ডিওলজিস্ট বানানোর জন্য না, সার্জারি বানানোর জন্য, এগুলো কিন্তু বেসিক সাবজেক্ট। এই এমবিবিএস কোর্স করার পরে সে স্পেশালাইজেশন করবে। তা এখন আমরা যদি মনে করি সাইকিয়াট্রিকে আরো ইলাবোরেটলি এমবিবিএস কোর্স কারিকুলামে ঢোকাবো, তাহলে কিন্তু কোর্স কারিকুলাম 5 বছর একটা চলবে না, সেটা তখন 6 বছর ইন্টার্নশিপ দিয়ে আরো 7 বছরে চলে যাবে। তো এই কাজেই এখন তো ইন্টার্নশিপ 2 বছর করে, তারপরে যদি করেন তাহলে এই ছেলে মেয়েটা এমবিবিএস পাস করতে করতে তার জীবন শেষ হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন কবে করবে? তো সেই জন্য আমি আমার পার্সোনাল ভিউ হচ্ছে আমরা সাইকিয়াট্রি যতটুকু কোর্স কারিকুলাম আছে এমবিবিএস এ ঠিকই আছে, ভেন্টিলেশন করার জন্য যতটুকু দরকার ঠিকই আছে, কিন্তু পরবর্তীতে তারা পোস্ট গ্রাজুয়েশন করবে এবং পোস্ট গ্রাজুয়েশন করে তখন সাইকিয়াট্রিস্ট হবে, তার চিকিৎসা করবে। এমবিবিএস ডিগ্রি দিয়ে আসলে সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করাটা আমি মনে করি ঠিক না। তারপরেও চিকিৎসা হচ্ছে, উনি যেটা বললেন যে বেশিরভাগ চিকিৎসাটা এমবিবিএস দ্বারা হচ্ছে, এটা সাইকিয়াট্রিস্ট না থাকার কারণে হচ্ছে। তো ভবিষ্যতে যখন সাইকিয়াট্রিস্ট তৈরি হবে তখন আর সেটা থাকবে না, জনগণ কিন্তু বুঝে তার কি সমস্যা, কার কাছে যেতে হবে, মোটামুটি ভাবে কিন্তু জনগণ বুঝে ফেলছে। তো সেভাবে তারা যাবে। তবে যারা এমবিবিএস ডাক্তার সাইকিয়াট্রিস্টের রোগী দেখে, তারা কিন্তু আসলে রোগী রেফার করে, তারা কিন্তু তার কাছে রোগীটা রাখে না এবং তারা চিকিৎসাও করতে পারে না, আসলে তার ক্যাপাবিলিটি নাই, ওই লেভেলে আমরা পড়াইও না আসলে, ওই এমবিবিএস লেভেলে আর পড়ানো সম্ভব না। তাহলে তো আমার সারা জীবন এমবিবিএস করতে করতে চলে যাবে, পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ থাকবে না, তাহলে আমরা সার্জারি স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট এগুলো বানাবো কখন? কাজে এইটা এখনো দেখেন পোস্ট গ্রাজুয়েশন কত লম্বা কোর্স করেছে,
গতকালকেও একজন গাইনোকোলজিস্ট আমাদেরকে বললেন যে এত ট্রেনিং করলে আমাদের তো বিরাট সমস্যা, আমরা কবে ঘর সংসার করব। অনেকে আছে ঘর সংসার করতে সমস্যা, এত বড় কোর্স কন্টিনিউ করে ঘর সংসার করা কঠিন ব্যাপার, আসলে কঠিন। মেয়েদের জন্য আরো কঠিন, ছেলেরা তা একটু পারলে মেয়েদের জন্য কঠিন। বিবাহ শাদী কবে করবে, তাই না? এইসব বিষয়গুলো তো সব আছে, সাথে জড়িত আছে, সবগুলো তো মাথার মধ্যে রেখে তারপর আমাদের আগাতে হবে। তো কোর্স কারিকুলাম যেটা আছে সাইকেট্রি যতটুকু আছে আমার মনে হয় যথেষ্ট। এটা আসলে আমাদের পোস্ট গ্রাজুয়েশনে গুরুত্ব দিতে হবে। এখন পোস্ট গ্রাজুয়েশনে আমরা গুরুত্ব দিব, এখন আমার ডাক্তার যে পোস্ট গ্রাজুয়েশন করবে তাকে ইন্টারেস্টেড হতে হবে, সেটা হচ্ছে আসল জিনিস। তারা মেডিসিন ইন্টারেস্টেড হচ্ছে, গাণিতে ইন্টারেস্টেড হচ্ছে, কার্ডিওলজিতে ইন্টারেস্টেড হচ্ছে, অন্য সাবজেক্টে আরো পিডিয়াট্রিক্স ইন্টারেস্টেড হচ্ছে, কিন্তু সাইকিয়াট্রি ইন্টারেস্ট হচ্ছে না। এই তো বিষয়টা। এইটা কারণগুলো আমি কিছু বলার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে আরো চিন্তা করতে হবে। তার মধ্যে এক নাম্বার যেটা আমি মনে করি পলিসি মেকারদের বিষয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তাদেরকে জনগণকে মোটিভেট করতে হবে। সাইকিয়াট্রি সাবজেক্টের উপর জনগণকে মোটিভেট করতে, যেটা বললাম যে জনগণ কিন্তু কার্ডিওলজি যদি কেউ হয় তাই কিন্তু অনেক বড় ডাক্তার মনে করে, মেডিসিনের স্পেশালিস্ট বড় ডাক্তার মনে করে। আমার কথাই বলি যে আমার আব্বা যখন আমাকে ডাক্তার বানানোর জন্য চিন্তা করে তখন কিন্তু প্রফেসর নুরুল ইসলাম স্যারকে দেখছেন, যে জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম রেনাউন্ড মেডিসিনের প্রফেসর ছিলেন। তো ওনাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ আমার ছেলেকে আমি এই ডাক্তার বানাবো, ঠিক না? তো সেটাকে উনি অনেক মেডিসিনকে অনেক বড় মনে করছেন, বড় সাবজেক্ট মনে করছেন। কিন্তু সাইকিয়াট্রিকে কিন্তু মানুষ বড় সাবজেক্ট মনে করে। এইখানে হচ্ছে আমাদের বড় সমস্যা। এটা যে আমরা মনে করতে চাই তাহলে ওই যে একটা শব্দ আমি বলছি যে আসলে ওই যে তাদেরকে মানুষ অন্যভাবে ট্রিট করে, জেনারেল পিপুল অন্যভাবে ট্রিট করে, মনে করে যে পাগলের ডাক্তার। এই পাগলের ডাক্তার এই শব্দটাই কিন্তু আসলে আমাদেরকে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় যে পলিসি মেকার যারা আছে তাদেরকে একটা পলিসি বের করতে হবে, খুঁজে বের করতে হবে কিভাবে জনগণকে মোটিভেট করা যায়। এটা পাগলের ডাক্তার না, এরা আসলে মানসিক রোগীর ডাক্তার। এরা আসলে এই আমরা যেভাবে চিন্তা করছি সেই জিনিসটা সেরকম না। আর মানসিক রোগটা আমার কোনো পাগল না, এটা মানসিক রোগী আসলে। এইটা যদি আমরা সমাজে সবার মধ্যে সিম্প্যাথি তৈরি করতে পারি, মানসিক রোগীদের জন্য সবার যদি একটা সিম্প্যাথি তৈরি করতে পারি, মানসিক রোগীদের প্রতি কিন্তু জনগণের সিম্প্যাথি নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জনগণ কিন্তু কোনো মানসিক রোগী, একটা ফ্যামিলি যদি কেউ মানসিক রোগী হয় তাই কিন্তু কেউ ফ্যামিলি কেউ অ্যাকসেপ্ট করে না, এবং তার ফলে দেখা যায় অনেকেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণটা কি? কারণ হচ্ছে তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করছে না, ফ্যামিলি তাকে তাদের নিজের মধ্যে রাখছে না, তাকে ভালো ভাবছে না, সবাই তাকে খারাপ ভাবে জানে, খারাপ মনে করে, এইটাকে টলারেট করছে না ফ্যামিলি। এইটাকে যদি আমরা সুন্দর করতে পারি যে তাদের সে মানসিক রোগী তাকে সবাই সাপোর্ট দেওয়া উচিত, যেরকম ভাবে অটিস্টিক চাইল্ডকে এখন যেভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে, সব তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম করা হচ্ছে, ঠিক সেরকম যদি মানসিক রোগীদের ক্ষেত্রে আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে তারা মানসিক রোগীরা সমাজে যদি সম্মানিত হয় তখনই ওই ডাক্তারের সম্মান বাড়ে, তখন সাইকিয়াট্রিক ডাক্তার কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা পাবে এবং তার সম্মানজনক স্থানে পুষতে পারবে। ওই কার্ডিওলজিস্টের মধ্যে তাদের মানুষ সম্মান করবে, বড় সার্জনের মধ্যে তাদেরকে সম্মান করবে। তো আমার মনে হয় যে এইটা একটা দিক। এইটা আমাদের যারা আছে পলিসি মেকার আছে, আমাদের মিনিস্ট্রি যারা আছেন হেলথ মিনিস্ট্রিতে, তারা যদি এই ব্যাপারে একটু হন তা আমার মনে হয় যে এটা অনেকটা সহজ হবে। আরেকটা জিনিস আমি সবসময় বলি, আমাদের স্বাস্থ্য সেক্টরে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যদি ডাক্তার, কিন্তু আমাদেরকে কিন্তু গাইড করে নন ডাক্তাররা, অর্থাৎ আমাদের এই যারা অ্যাডমিন ক্যাডার, ওরা আমাদেরকে গাইড করে, ওরা আমাদেরকে শাসন করে। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পোস্ট যদি ডাক্তারদের জন্য হয় আমার মনে হয় এটা ভালো, আমাদের পলিসি করতে অনেক সুবিধা হবে এবং আমরা হেলথ সেক্টরে অনেক বেশি আগাতে পারবো। সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এই পদগুলো যদি ডাক্তার হয় তাহলে আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলোকে আমরা সহজে বুঝবো, আমাদের প্রবলেম গুলো। তারা কিন্তু আসলে এই ফিল্ডের না, যার ফলে তারা কিন্তু বুঝে না। আমরা যদিও ডিজির আমাদের ডাক্তার সব, তারা একটা পলিসি দিলেও কিন্তু সেটা ওখানে ওইভাবে বাস্তবায়ন হয় না, ওই বাস্তবায়ন হয় তাদের মতো করে। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বেসিক সায়েন্সের প্রণোদনা। আমাদের বেসিক সায়েন্সের প্রণোদনা গভর্নমেন্ট অনেক আগ্রহের সাথে কিন্তু এটা করছেন, তারা খুব শর্ট সময় এটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং করছেন। কিন্তু এখানে দেখা গেল যে আমাদের যে যারা পলিসি মেকার মিনিস্ট্রিতে আছেন, যারা এই আমাদের যে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরা কিন্তু এই প্রণোদনের মধ্যে এমন কিছু ক্লজ তৈরি করছে যে এটা বেসিক সায়েন্সের পক্ষে এই টাকাটা উঠানো সম্ভব হচ্ছে।
এমন কিছু ক্লজ তৈরি করেছে। একদিকে তারা বলছে প্রণোদনা, অন্যদিকে তারা বলছে নন প্র্যাকটিসিং, প্র্যাকটিস করতে পারবে না, এটা লিখিত দিতে হবে। তো এটা তো হয় না। নন প্র্যাকটিসিং শব্দ এক জিনিস, আর প্রণোদনা কিন্তু আরেক জিনিস। যদি আপনি নন প্র্যাকটিসিং বলেন তাহলে নন প্র্যাকটিস অ্যালাউন্স দিবেন, আলাদা অ্যালাউন্স দিবেন, অ্যাটলিস্ট বেসিকের ডবল দিবেন, সেটা হতে পারে। কিন্তু তা না দিয়ে আপনি দিচ্ছেন হয়তো 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, এরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার 10,000, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 15,000, অ্যাসোসিয়েট প্রফেসর 18,000, আর প্রফেসরকে দিচ্ছেন 20,000। তো এইটা তো নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হতে পারে না। এটা 15,000 দিচ্ছেন, এটা ঠিক আছে। 15,000 দিয়ে আবার আপনি নন প্র্যাকটিসিং শব্দটা ওইখানে ক্লজ দিয়ে দিচ্ছেন কেন? এটা আমি এখানে আমাদের যশোরের একজন জয়েন্ট সেক্রেটারি আসছে, ওনাকে আমি বলছি কথাটা, কিন্তু ওনারা আসলে বাস্তব ওই কাজই করে বসে আছেন, অর্ডারটা করছেন ওইভাবে। তো এখন যার ফলে আমাদের বেসিক সায়েন্সের টিচাররাও কিন্তু ওই প্রণোদনা নিতে পারছেন না। এটা কিন্তু আসলে পলিসি, ওনারা কিন্তু বুঝতে পারছেন না যে পলিসিটা কি হওয়া উচিত। গভর্নমেন্টের যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু ওনারা বুঝতে পারছেন না। এই জন্যই আমি মনে করি যে ওই পদগুলো যদি ডাক্তারদের মধ্যে হয়, তাহলে আমার মনে হয় যে এইসব জিনিসগুলো, যে প্রবলেমগুলো আমাদের মধ্যে আছে, সেইগুলো বিভিন্ন পলিসি তৈরির ব্যাপারে আমার মনে হয় যে অনেকটা সহজ হবে। আমরা সহজেই এই জিনিসগুলো করতে পারবো। তো এই দুইটা জিনিস আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, আমার মনে হয় আর কি। আমরা এমবিবিএস কোর্স কারিকুলামে ওই সাইকিয়াট্রি কোর্স পাড়ালে কিন্তু আর বিপদ হবে। আমার এমনি ছাত্র পাশ করতে পারে না, তারা এখন বর্তমানে কোর্স কারিকুলাম অবস্থা যেরকম, যতটুকু কোর্স কারিকুলাম সেই পরিমাণে কিন্তু ডিউরেশন নাই, তার চেয়ে কিন্তু ডিউরেশন কম। তারপরে আবার এই যে প্যাক প্রোগ্রাম, তার মধ্যে কিন্তু আমরা ছাত্রদেরকে না পিকনিক যেতে পারে ছাত্ররা, না কোনো কোনো একটু সময় যে ছুটি আমরা ছুটি দিব, যারা কোনো একটা ছুটি কাটাবে, সেই সময়টা কিন্তু নাই। এটা তো আসলে খারাপ জিনিস। ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনার সাথে রিক্রিয়েশন দরকার আছে, কিন্তু বর্তমান কোর্স কারিকুলাম সেটা নাই। সাইকিয়াট্রিস্ট কম আছে, তারপরেও নাই। তা এখন তাহলে এই সাইকিয়াট্রি বাড়াতে চাইলে এমবিবিএস কোর্স, তাহলে তো কোর্স কারিকুলাম বাড়াতে হয়। কোর্স কারিকুলাম বাড়ালে আবার যে সমস্যাগুলো হবে বললাম। কাজে আমার মনে হয় যে এই পোস্ট গ্রাজুয়েশনে যাতে ছাত্রছাত্রীরা আরো বেশি আসে, তার জন্য আমাদের মনোযোগ দিতে হবে। পোস্ট গ্রাজুয়েশন যখন করবে, তখনই আসলে তার সত্যিকার অর্থে সাইকিয়াট্রি চিকিৎসা দিতে পারবে, তাছাড়া আসলে দিতে পারবে না। এমবিবিএস কোর্সটা আসলে এই ধরনের চিকিৎসা দেওয়ার জন্য না। তা আমার মনে হয় যে এই দুটো জিনিস, একটা হলো পলিসি মেকার যেখানে আছে সেখানে ডাক্তার থাকা, আর দ্বিতীয় হচ্ছে এই জনগণের মধ্যে সাইকিয়াট্রি ডাক্তারদের প্রতি একটা সচেতনতা তৈরি করা, যে আসলে পাগলের ডাক্তার না, মানসিক রোগ, এটাকে সম্মানজনক মানসিক রোগীদেরকে সম্মানজনক স্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করা। তাহলে কিন্তু আমার মনে হয় এই সমস্যাটা অনেকটা সমাধান হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমি ডক্টর হেলাল উদ্দিন আহমেদ স্যারের কাছেও এটাই জানতে চাইবো যে স্যার আমাদের সরকার ও পলিসি মেকারদের প্রতি আপনার কিছু যদি স্পেসিফিক কিছু রিকমেন্ডেশন আপনি দিয়ে থাকেন আমাদের এই ধন্যবাদ ব্যাপারে। ধন্যবাদ আমি খুব সংক্ষেপেই বলবো। স্যার সুন্দর বলেছেন, আমি স্যারের সাথে একটু দ্বিমত করেই শুরু করছি যে আসলে কারিকুলামটি কিন্তু আমাদের বাংলাদেশের কারিকুলাম কিন্তু আমরা মঙ্গল গ্রহে বাস করি না, আমরা পৃথিবীতেই বাস করি। কারণ পৃথিবীর অন্যান্য দেশে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল এডুকেশন যে কারিকুলামের দিক নির্দেশনা দিয়েছে, সেটিও 5 বছরের কারিকুলাম, এবং সেই 5 বছরে 100 ঘন্টা মেন্টাল হেলথের পিছনে দেওয়ার কথা, বাংলাদেশ মাত্র 18 ঘন্টা দিচ্ছে, ভারত দিচ্ছে 86 ঘন্টা। তা আমরা কোথা থেকে কাটবো সেটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের ওই নেফ্রোলজি, নিউরোলজি, অমুক যে সমস্ত জায়গায় বড় বড় পণ্ডিত ব্যক্তিরা বসে বসে এরকম মেডিসিনের, সার্জারির, গাইনির সংখ্যা বাড়াচ্ছেন, তার চাইতে আমাদেরকে সাইকিয়াট্রির সংখ্যা বাড়াতে হবে। মেডিসিনের ডাক্তারদের চাইতে নেফ্রোলজি ডাক্তার যেহেতু, নিউরোলজি ডাক্তার যেহেতু, সাইকিয়াট্রি ডাক্তারদের গুরুত্বটা কিন্তু এখানে আমাদের কোনো অংশে কম নয়। ফলে আমরা বলবো মেডিকেল কলেজগুলোতে কারিকুলামটি আমাদের বৈশ্বিক কারিকুলামের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। 5 বছরের চাইতে 1 মিনিটও বাড়ানোর প্রয়োজন নাই, কিন্তু বৈশ্বিক কারিকুলামের সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের বৈশ্বিক কারিকুলামে 100 ঘন্টা সাইকিয়াট্রিকে রাখতে বলা হয়েছে, আমাদের দেশে আছে মাত্র 18 ঘন্টা, ভারতে আছে 86 ঘন্টা 2017 সালের কারিকুলামে যেটা দিয়েছে। কারিকুলাম নিয়ে আমি গত 2 বছর ধরে আমি অধ্যাপক এনায়েত হোসেন স্যারের সাথে কাজ করেছি এবং এই মেন্টাল হেলথের কারিকুলাম নিয়ে কাজ করেছি, এবং আমরা দেখেছি আমাদের দেশে যে যেখানে জোর যার মুলুক তার, যে জোর পেয়েছে সে তার কারিকুলাম ঢুকিয়ে দিয়েছে, যে সুযোগ পেয়েছে, যে অধ্যাপক জোর গলায় কথা বলতে পারেন তিনি তার কারিকুলামটি সেখানে ঢুকিয়েছেন। সেটি ইউরোলজি হোক, সেটি নেফ্রোলজি হোক, সেটি নিউরোলজি হোক, এটা নয়।
বৈশ্বিক ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথের যে একটি গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কারিকুলাম তৈরি করতে হবে। 5 বছরের 1 মিনিট বেশি সময় নয়, 1 মিনিট বেশি সময় আমরা দিব না, কিন্তু মেন্টাল হেলথকে তার যোগ্য জায়গাটি দিতে হবে। ইন্টার্নশিপে মেডিসিন, সার্জারি, গাইনির পাশাপাশি সাইকিয়াট্রিকও 3 মাসের সময় দিতে হবে, না হলে হবে না। সাইকিয়াট্রি কখনোই ফিজিক্যাল হেলথের পার্ট না, এটা আলাদা। হেলথের ডেফিনেশনের মধ্যে এটা ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল হেলথ। সুতরাং গাইনি, মেডিসিন, সার্জারি যতটুকু পায় সাইকিয়াট্রিকে ততটুকু সময়ই সেখানে পেতে হবে। এই কারিকুলাম পরিবর্তন করতে হবে। তো আমরা আমাদের মতো ভাবলে হবে না, আমাদেরকে বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। পৃথিবীর 5 বছরের কারিকুলামের মধ্যেই তো সাইকিয়াট্রি 100 ঘন্টা, তা আমরা কেন 18 ঘন্টা রেখেছি? আমরা কেন ইউরোলজি, নেফ্রোলজি, নিউরোলজি বড় বড় নেতা, বড় বড় প্রফেসর তাদেরকে সময় দেওয়ার জন্য এরকম কারিকুলাম ঢুকায় দিব? আমার এখানে অর্থোপেডিক্সের প্রফেসর শক্তিশালী, তাই অর্থোপেডিক্স বেশি দিব। আমার জেলায় নিউরোলজি প্রফেসর শক্তিশালী, তাই নিউরোলজি দিব। উনি বিএম এর নেতা, উনি সাচিপের নেতা, এই জন্য ওনাকে বেশি দিতে হবে। এটা কোনো কথা হতে পারে না। বৈশ্বিক প্রেক্ষাপট যেটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যেটা বলে, সেইভাবে আমার কারিকুলাম তৈরি করতে হবে। এবং অবশ্যই কারিকুলামে সাইকিয়াট্রিকে বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। না হলে আমাদের ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন সবাই করবে না, আমরা ইন্টিগ্রেশন অফ মেন্টাল হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্য সেবায় মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে এমবিবিএস এ জোর দিতে হবে। এবং এবার সাবরিনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের পলিসি মেকিং এ কি চেঞ্জ করতে হবে? পলিসি মেকিং অবশ্যই, এই ক্ষেত্রে আমি মহিদুর রহমান স্যারের সাথে 100% একমত যে আমাদের মন্ত্রণালয় নীতি নির্ধারক পর্যায়ে চিকিৎসক এবং চিকিৎসকদের পদায়ন করতে হবে, না হলে হবে না। স্যার একটি কথা খুব বিনয়ের সাথে বলেছেন, স্যার খুব বিনয়ী মানুষ, তাই তিনি বলেছেন যে ওরা হয়তো বোঝে না, তাই তারা এই মেডিকেল কারিকুলামকে এইভাবে পরিবর্তন করে না। আমরা বলবো ওরা বোঝে, ওরা বেশি বোঝে বলেই ওরা মেডিকেল কারিকুলামকে আমাদেরকে এইভাবে পঙ্গু করে রাখতে চায়। ওরা বেগমপাড়ায় কিভাবে বাড়ি করতে হয় সেটা বোঝে, আর মেডিকেল কারিকুলাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটা বোঝে না। এইটা যদি স্যার বলেন, আমি স্যারের সাথে একমত না। ওরা সবই বোঝে, ওরা জেনে বুঝে এইভাবে মেডিকেল প্রফেশনকে পঙ্গু করার জন্য, আমাদের একটি পেশাজীবীদেরকে পঙ্গু করার জন্য তারা এইভাবে এই পরিবর্তনটি করেছে। সুতরাং আমি ওপেন ফোরামে কথা বলতে কোনো ভয় পাই না। আমি আমার পদোন্নতির জন্য, আমার ব্যক্তিগত লাভের জন্য কারো পায়ের উপর পড়ি নাই, এখনো পড়ি না। সুতরাং আমি আমার কথাগুলো বলবো। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার অধ্যাপকদের দেখেছি, বিভিন্ন বিশেষজ্ঞদের, যে তিনি একজন মানে তার কর্তা ব্যক্তির পায়ের উপর পড়ে গেছেন তার স্ত্রীর পদোন্নতির জন্য। তার স্ত্রীকে অধ্যাপক হতে হবে, এই জন্য তিনি কর্তা ব্যক্তির পায়ের উপর পড়ে গেছেন আর একজন অধ্যাপক। সুতরাং এই অবস্থা যদি থাকে, তখন আমরা কিভাবে, স্যার আপনি বলেন, স্যার মন্ত্রণালয়ে আমরা আমাদের পদগুলো পাবো? আমাদের চিকিৎসকদের পদগুলো পেতে হলে আমাদের আগে ব্যাকবোন শক্ত করতে হবে, আমাদের আগে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই গভর্নেন্স এবং এই প্রশাসনিক জায়গার পরিবর্তন ছাড়া আমাদের পরিবর্তন সম্ভব না। দ্বিতীয় বিষয় হচ্ছে কারিকুলাম পরিবর্তন, অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নেন্সে পরিবর্তন। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের মেন্টাল হেলথ মানে কিন্তু শুধু সাইকিয়াট্রিস্ট না। আমি আবারও বলছি, মেন্টাল হেলথ মানে শুধু সাইকিয়াট্রিস্ট, আমাদের সাইকোলজিস্টরা আছেন। ফলে সাইকোলজিস্ট এবং আদার প্রফেশনালস, তাদের মান উন্নয়নের জন্য তাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট আমাদের বাড়াতে হবে, এবং আমাদের মেন্টাল হেলথের কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের অপারেশনাল প্ল্যানে মানসিক স্বাস্থ্যের জন্য আলাদা অপারেশনাল প্ল্যান করতে হবে। এটি এনসিডির ভিতরে, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ভিতরে থাকলে চলবে না। এই কতগুলো জিনিস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টর মহিদুর রহমান স্যারকে, এবং ধন্যবাদ ডক্টর তাসদিক হাসানকে। আজকে সত্যি একটা অসম্ভব সুন্দর আলোচনা আমরা পেয়েছি, এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক মন্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা আশা করবো যে আমাদের এই যে তথ্যবহুল আলোচনার মাধ্যমে আমরা যে রিকমেন্ডেশন গুলো পেয়েছি, আমাদের পলিসি মেকার গুলো এগুলোর প্রতি তারা দৃষ্টিপাত করবেন, এবং আমাদের যথাযথ আমাদেরকেও অ্যাডভোকেসি করতে হবে যাতে আমরা এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে সক্ষম হই আমাদের এই সেক্টরে। সো আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এখন সবার কাছ থেকে বিদায় নিতে চাইবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি, এবং আমাদের পরবর্তী ওয়েবিনার দেখতে চোখ রাখুন এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমির ফেসবুক পেজে আগামী মঙ্গলবার রাত 9টায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ।